মির্জা শায়ানমুগ্ধ পর্ব সংখ্যা 10। লেখনীতে জান্নাতুল ফিরদৌস মিথিলা। নিশ্চল মুগ্ধ, বড়সড় দেহটা তার চিত হয়ে পড়ে আছে মেঝেতে। চোখ দুটো নিবু নিবু, দুহাত ছড়িয়ে আছে দুদিকে। এক হাতের মুঠোয় এখনও চেপে ধরে রেখেছে ব্যবহৃত শূন্য সিরিঞ্জটা। বুকের ওঠানামার গতি ক্রমশ কমেছে যুবকের। কমেছে বাদামি চোখ জোড়ার পলক ফেলার ইচ্ছে। ভয়ানক যুবকের এহেন শান্তশিষ্ট ভাবখানা বোধ হয় বেশ অবিশ্বাস্য। সে এবার ঘুমোতে যাচ্ছে। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটার হুঠাৎ জ্বালাতনগুলো এখন আর ভাবাচ্ছে না তাকে। মস্তিষ্ক ধীরে ধীরে ফাঁকা লাগছে তার। একটা সময় চোখ দুটোও বন্ধ হয়ে গেল আপনা আপনি। নিঃশ্বাসের গতি বাড়ল বেশ। ঘুম জড়ানো চোখ দুটো কোনো রকমের টেনে টুনে খুলেছে মাহি। গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। মাথাটা যে কি ভার লাগছে। মনে হচ্ছে পুরো শরীরের তুলনায় আপাতত বোধহয় মাথাটাই বেশি ওজনের। মাহি কাতরাতে কাতরাতে হালকা নড়চড়ে উঠে বসার প্রয়াস চালাতেই চোখ মুখ কেমন কুঁচকে গেল তার। সর্বাঙ্গ জুড়ে অসহ্য ব্যথা। আজও গলা দিয়ে স্বর বেরোনোর বালাই নেই। মাহি কিয়তক্ষণ থম মেরে পড়ে রইল বিছানায়। পরক্ষণে নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়ে অবশেষে শোয়া ছেড়ে উঠে বসল। মাথাটার অসৎ ভোঁতা যন্ত্রণায় কুপো কাঁদছে। দুহাত মাথার দুপাশে সজোরে চেপে ধরে মনে মনে ভাবল, বোধ হয় শাওয়ার নিলে কিছুটা হলে রেহাই পাবে এহেন যন্ত্রণা থেকে। তাই যেই ভাবা সেই কাজ। সমস্ত শরীরের অসহনীয় ব্যথা নিয়েই মাহি পা রাখল মেঝেতে। তবে এক মুহূর্ত আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কেমন। গতকাল রাতেই না পুরো মেঝেতে কাঁচের বোতলে চূর্ণ বিচূর্ণ টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাহলে এখন পুরো মেঝেটা এমন ঝাঁ তকতকে হয়ে গেল কিভাবে? মাহি এক মুহূর্ত মৌনে থেকে বড়ক্ষণেই নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে ভাবল, হয়তো মেয়েদের মধ্যে কেউ এসে পরিষ্কার করে গিয়েছে। হয়তো সে ঘুমিয়েছিল বিধায় টের পায়নি। মাহি আর ভাবল না। এমনিতেই মাথা ভর্তি ভোঁতা যন্ত্রণা, তারপরেও এমন উটকো ভাবনা চিন্তা। অত সব ভেবে চিনতে তার কী লাভ শুনি? মাহি মুখ বাঁকায় নিজ ভাবনায়। রয়ে শুয়ে পা দুটোতে কোনো মতে দাঁড়িয়ে ধীরে ধীরে এগোই ওয়াশরুমের দিকে। গায়ে জড়ানো মোটা সিনথেটিক কাপড়ের পাজামা, জ্যাকেট, মুখ ঢাকা হসপিটাল মাস্কে, মাথায় কালো ক্যাপ, হাতে পায়ে মোটা মোটা গ্লাভস, বড় বড় স্ট্যান্ড মোপার হাতে নিয়ে ঘষে ঘষে লিভিং রুম পরিষ্কার করে যাচ্ছে 5 জন পুরুষ মেড। গায়ে অত রক্ষাকবচ থাকলেও প্রত্যেকের বদনখানি কেমন কাঁপছে দেখো। কেননা পায়ের তলায় থাকা কাঁচের মেঝের নিচে আস্ত এক সুইমিং পুল। সেখানকার স্বচ্ছ পানিতে ডুবেছে মাংসাশী হাঙরগুলো। গতকাল একজনকে আস্ত গিলেও এদের স্বাদ মেটেনি মনে হচ্ছে। অপরের মানুষগুলো দেখে তারা কেমন দাঁত বের করে বাঁকা হাসছে। এটুকু যতবার নজরে পড়ছে ঠিক ততবারই গা শুদ্ধ লাঠিসোঁটা সাপটা কাঁপছে বেচারাদের। তবুও তারা অসহায়। রক্তাক্ত মেঝেটা ঠিকমতো পরিষ্কার না করলে দেখা যাবে তাদেরকেই না আবার হাঙরদের খাবার বানিয়ে দেওয়া হয়। লিভিং রুমের লাউঞ্জের একপাশের বুকের কাছে দুহাত বেঁধে চুপচাপ দাঁড়িয়ে আছে সিড। মুখটা কেমন গম্ভীর চিন্তায় নিমজ্জিত বেচারার। চোখ দুটো বোধহয় এক জায়গায় স্থির। এরই মধ্যে লিভিং স্পেসে আগমন ঘটে মেইডেনের। অদূরে সিডকে অমন গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি খানিক এগিয়ে এসে সিঁড়ি বেয়ে 2 ধাপ নিচে নেমে এলেন। কোনোরূপ কথাবার্তা ছাড়া নিঃশব্দে সিডের পাশাপাশি এসে দাঁড়ালেও খেয়াল করলেন সিডের তেমন কোনো হেলদোল নেই। মেইডেন ভ্রু গোটালেন, আলতো করে এক হাত উঁচিয়ে রাখলেন সিডের কাঁধ বরাবর। এদিকে কাঁধে কারো শীতল স্পর্শ টের পেতেই হকচকিয়ে ওঠে সিড, ভোরকে তাকায় পাশে। সম্মুখে মেইডেন ইরাকে দেখে ছেলেটা কেমন স্বস্তির নিঃশ্বাস ফেললো দেখো। চোখ বুজে ফুঁস করে নিঃশ্বাস ফেলে আওড়ালো, ওহ তুমি! আমি আরও ভাবলাম মনস্টার, তাই তো? ঠোঁটের আগায় এসে থেমে যাওয়া শব্দটা মেইডেনের মুখ থেকে শুনে স্মিত হাসল সিড। হালকা ঠোঁট কামড়ে আঙুল উঁচিয়ে সামান্য চুলকে নিল ললাটের একপাশে। সময় নিয়ে জানালো, ওই আর কি। মধ্যবয়সী মেইডেন কেমন ঠোঁট পিষে হাসলেন মনে হচ্ছে। পা দুটো হালকা নাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালেন পর মুহূর্তে। দুহাত বুকের কাছে বেঁধে কেমন রহস্যময় কণ্ঠে বলতে লাগলেন, ইদানিং মনে হচ্ছে মনস্টারকে একটু বেশি ভয় পাচ্ছ। কই আগে তো মনস্টারের হিংস্রতায় এত ভয় পেতে না। সিড মৌন রইল কিছুক্ষণ। কর্মরত মেয়েদের পানে ঠাই তাকিয়ে থাকতেই হঠাৎ মেইডেনের মুখে শুনল আরেক বাক্য, মেয়েটাকে পছন্দ হয়েছে তাই না? কথাটা শুনতেই পুরো বদন জুড়ে ঝংকার বয়ে গেল সিডের। বুকটা কেঁপে উঠল অজানা ভয়ে। ছেলেটা কেমন ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলল। এদিকে তার এহেন অবস্থা ঠিকই আরও দৃষ্টিতে খেয়াল করলেন মেইডেন। হালকা হেসে আলতো করে সিডের পিঠে হাত রেখে বিজ্ঞান ন্যায় শুধালেন, যাকে একবার মনে ধরেছে তাকে এত সহজে হাতছাড়া করতে চাচ্ছ কেন সিড? আমি তোমার চোখে স্পষ্ট দেখেছি মেয়েটার প্রতি অবাধ মায়া। শুকনো ঢোক গিলল সিড। ঠোঁট ফাঁক করে নিঃশ্বাস ফেলছে ক্রমশ। সে মেইডেনদের দিকে না তাকিয়ে মোটা হয়ে আসা কণ্ঠে বলল,
নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের কৌতূহল থাকবে, এটাই স্বাভাবিক মেইডেন। তাই বলে এই কৌতূহলকে আমি ভালোবাসা কিংবা তার চেয়ে বেশি কিছু নাম দিতে পারি না। কথাটা বলেই সিড উদ্যত হলো চলে যেতে। 2 কদম বাড়াতেই পেছন থেকে ভেসে আসে মেইডেনের দৃঢ় কণ্ঠ। তাহলে ও কাঁদলে তোমার চোখ থেকে পানি পড়ে কেন? কাল রাত যখন মনস্টার ওর ওপর নির্মম অত্যাচার করেছিল, তখন তুমি কক্ষের বাইরে মেঝেতে বসে পাগলামি করছিলে কেন? কেন কাঁদছিলে নিঃসন্দেহে? চলন্ত পা দুটো থামলো সিডের। শরীরটা এক মুহূর্তের জন্য হয়ে গেল অসাড়। মেইডেন হাসলেন। ধীরে কদমে এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালেন সিডের। কণ্ঠ খাদে নামিয়ে ফের বললেন, যদি ভালোই না বাসো তাহলে রোজ সকালে মেয়েটার ঘরে জানালা দিয়ে ঢুকে তাকে অনিমেষ চোখে দেখো কেন সিড? এবার আর নিজের শক্ত মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারেনি সিড। ছলছল নয়নে ঘাড় বাঁকিয়ে তাকালো মেইডেনের পানে। সময় নিয়ে ব্যথিত কণ্ঠে বলল, দয়া করে এইসব মনসারের কানে তুলবেন না মেইডেন। সে আমাকে মেরে ফেললেও আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার জন্য মেয়েটার বিন্দুমাত্র ক্ষতি হোক তা আমি চাই না। তাই প্লিজ। মেইডেন মুহূর্তেও নীরব চোখে তাকিয়ে রইলেন কেবল। তার চোখ দুটোই হাজার প্রশ্ন, তবে সিডের অমন করুণ কণ্ঠের পিঠে তার প্রশ্নগুলো আর করা হলো না। সিড আর দাঁড়ায়নি এক মুহূর্ত। তৎক্ষণাৎ নিজের ছলছল চোখ দুটো লুকিয়ে প্রস্থান ঘটালো লাউঞ্জ থেকে। ইরা পেছন থেকে চেয়ে রইলেন শুধু। আনমনে বিড়বিড়িয়ে আওড়ালেন, একজন মেয়েটাকে মেরে শান্তি পায়, আরেকজন মেয়েটার ব্যথাগুলো অনুভব করে লুকিয়ে কেঁদে কেটে শান্তি পায়। আশ্চর্য। পেন্ট হাউসের বক্সিং ক্লাব। শক্তপোক্ত পাঞ্চের ধূপধাপ শব্দগুলো যেন পুরো ঘরময় গুজছে। দু হাতে বক্সিং গ্লাভস, উদম পেটানো শরীরে ঘামে তীব্র উপস্থিতি। একের পর এক জোরালো পাঞ্চের ভরে ভারী নুইয়ে যাচ্ছে পাঞ্চিং ব্যাগ। তবুও থামছে না যুবক। এক অদম্য রূঢ়তায় নিজের সকল রাগগুলো যেন একধারে মিটিয়ে যাচ্ছে সে। এদিকে ক্লাবের কাছে তৈরি দরজাটা দিয়ে মাত্র ঢুকলো এডওয়েন। চোখে মুখে তার এক উদ্বিগ্নতা। সে গটগটিয়ে এগিয়ে এসে দাঁড়ালো বক্সিং রিংয়ের সম্মুখে। ব্যগ্রকণ্ঠে জানালো, মলসার, আমাদের দুটো শিপমেন্ট আটকে দেওয়া হয়েছে। ব্যাস, তক্ষুনি থামলো মুগ্ধের চলন্ত হাত। ঘন ঘন নিঃশ্বাস ফেলে যুবক রয়েস হয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় এক পলক। এডউইন সঙ্গে সঙ্গে তথস্থ হয়ে দাঁড়ালো। দেখলো মুগ্ধ নামক মনস্টারের কঠিন মুখাবয়ব। সুদর্শন মুখটা কেমন লাল হয়ে আছে। তা আদেও রাগে বসে নাকি অন্য কারণে কে জানে। তার ঘরমাক্ত ভেজা চুলগুলো থেকে চুইয়ে পড়ছে ঘামের কণা। ঠোঁটের কোণে আচমকা ফুটে উঠছে এক চিলতে ক্রূর হাসির রেশ। এডউইন থমকায়। মনস্টারের এহেন ক্রূর হাসিতে গলা শুকিয়ে কাঠ বেচারার। সে খানিক শুকনো ফাঁকা ঢোক গিলে চোখ দুটো অন্যত্র সরাতেই খেয়াল করে পাঞ্চিং ব্যাগ থেকে চুইয়ে পড়ছে লাল তরল। এডউইন হতবম্ব। পাঞ্চিং ব্যাগ থেকে হঠাৎ ওসব কী গড়াচ্ছে? ওদিকে তার ভাবনার মাঝে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ ততক্ষণে রিংয়ের পানে এগিয়ে এসেছে। ধারালো দাঁতের সাহায্যে একটানে হাতের গ্লাভসগুলো খুলে নিয়ে পরিশেষে লম্বা লাফে ঝাঁপ দিয়ে বেরিয়ে এলো রিং থেকে। ঘটনার আকস্মিকতায় হকচকায় এডওয়েন। তড়িত পিছিয়ে যায় 2 কদম। মুগ্ধ তার পানে কোনো রকম দৃষ্টিপাত করলো না। উল্টো মুখাবয়ব শক্ত রেখে সিনা টান টান করে দাম্ভিকতার বজায় রেখে চলে গেল ক্লাব থেকে। এডউইন তক্ষুনি সুযোগ পেয়ে ছুটে গেল বক্সিং রিংয়ে। দৌড়ে সে ব্যাগ্র হাতে পাঞ্চিং ব্যাগটা খুলে দিতেই মেঝেতে লুটিয়ে পড়লো এক ভিনদেশি যুবকের থেতলে যাওয়া বিধ্বস্ত শরীর। এডউইন এবার আশ্চর্যর চরম সীমানায় দাঁড়িয়ে। এ ছেলে ওই গার্ডটা না, যে কিনা গতকাল রাতে সমুদ্রের বর্ডারে মনস্টারের শিপমেন্টটা আটকে দিয়েছিল? কিন্তু তাকে মনস্টার কোথায় পেল? আর তার বলার আগেই মনস্টার এ খবরও পেয়ে গেল। এডউইন ছেলেটার পানে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজের ব্যর্থতার ওপর মহা আফসোস করতে করতে নিজেকেই শুধালো, তোমার আরও ফাস্ট হতে হবে এডউইন। জানালার পাশে কাউচে গা এলিয়ে বসে আছে মাহিম। মুখাবয়বে তার বিষাদের ছাপ স্পষ্ট। খোলা চুলগুলো বাতাসে উড়ছে রীতিমতো। তার দৃষ্টি আপাতত দূরে চেরি ব্লসমের বাগানে। বাতাসে মৃদু দুলনিতে উড়ছে ফুলগুলো। পুরো বাগানের জমিনে ছেয়ে গেছে ফুলের সৌন্দর্য। মাহির মনটা আকুপাকু করছে অত সুন্দর বাগানটা একটু খালি পায়ে হাঁটতে, চেরি ব্লসম ফুলগুলোকে একটুখানি ছুঁয়ে ছুঁয়ে দেখতে। তবে মনের অত বড় স্বাদকে সহজে পূরণ হয়? চারপাশে হাজারো দৃষ্টি নন্দিত সৌন্দর্য থাকলেও তার কি আর যাবার সাধ্য আছে? নিজের এহেন অসহায় পরিস্থিতির কথা মনে পড়তেই তাচ্ছিল্যের সাথে হাসলো মাহিম। কেন যে সে এত দুর্বল হলো? কেন আরেকটু শক্ত হলো না নিজের জন্য? কেন পারছে না মরে যেতে? সে যে বড্ড ভীতু, এতটাই যার দরুন বহুবার মরতে গিয়েও ব্যর্থ হয়েছে প্রতিবার। মাহির বুক চিরে আচমকা বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। মস্তিষ্কে চলছে হাজারো কথা। বাড়ির মানুষগুলো এখন কেমন আছে? তারা কি তাকে মনে করছে? আহি কেমন আছে? সে কি এখনো আগের মতো রাগ গোসা করে? মাহির বুক ভার হয়ে গেল বাড়ির চিন্তায়। চোখ দুটোর কার্নিশ বেয়ে
ভরে গেল অশ্রুতে। ঠিক তখনই ঘরের দরজাতে প্রবেশ করলো মিলা, হাতে একখানা বড়সড় ট্রে, সেটাই সাজানো বাহারি ফলের বাহার। মিলা ঘরে ঢুকতেই কেমন উচ্ছ্বসিত কণ্ঠে আওড়ালো, হে মুনলাইট, দেখো কি এনেছি তোমার জন্য। এগুলো আমাদের বাগানের ফ্রুটস, ভীষণ টেস্টি, একটু খেয়ে দেখো। মাহি আশ্চর্য মনে গেল। সে কেমন হতবাক চোখে তাকিয়ে আছে মিলার পানে। মিলা গদগদ হয়ে এগিয়ে আসছে তার দিকে, মুখে কি সুন্দর হাসি। অথচ একদিনে মেয়েটাকে একবারও হাসতে দেখেনি মাহি। যতবার দেখেছে ততবারই কেমন তটস্থ থাকতে ভয়। তবে আজ দেখো কি প্রাণবন্তই না দেখাচ্ছে তাকে। মিলা হাসি হাসি মুখে মাহির পায়ের কাছে এসে বসতে চাইলেই মাহি তক্ষুনি নিজের পা দুটো গুটিয়ে নিল। মিলা তেমন গা করলো না এহেন কাণ্ডে। ঠোঁটের কোণে চমৎকার হাসি রেখে হাতের ট্রেটা নামিয়ে রাখলো দুজনার মাঝে। নিজে উদ্যোগে একটা ব্লুবেরি তুলে নিয়ে মাহির পানে এগিয়ে ধরে বলল, নাও খেয়ে দেখো। মাহি হতবাক হয়ে ঠিকই তুলে নিল ব্লুবেরিটা। এদিকে মিলা তাকে আরেকটু অবাক করে দিয়ে ব্লুবেরি তুলে তুলে মুখে পুড়তে লাগলো নিজের। গালের পাশে অন্যান্য স্বাদের ফলটা চিবোতে চিবোতে মাহিকে তাড়া দেখিয়ে বলল, খাচ্ছ না কেন? খাও খাও, ভীষণ মজা। মাহির ওপর নিজ মাথা নাড়ল হতবুদ্ধি নেয়। ধীরে ধীরে ব্লুবেরিটা যেই না মুখে পড়লো অমনি সুস্বাদে চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো মেয়েটার। মিলা আর চোখে দেখলো সবটা। পরক্ষণে কেমন খিলখিলিয়ে হেসে উঠে বলল, খুব মজা তাই না? মাহি তৎক্ষণাৎ চোখ খুলল, দৃষ্টি নজর রেখে মাথা ঝাঁকালো নিঃশব্দে। মিলা তখনও আরও কিছু ফল মাহির পানে এগিয়ে দিয়ে বলল, এগুলোও টেস্ট করো, দেখবে খুবই ভালো লাগছে। মাহি তাই করলো। মেয়েটার কথা মতো আরও কিছু নাম না জানা সুস্বাদু ফল মুখে পড়ল। এদিকে মিলাও তখন আয়েসে ফল চিবোতে চিবোতে হঠাৎ মাহির উদ্দেশ্যে বলল, নিচে যাবে চেরি ব্লসম গার্ডেনে? কথাটা শুনতেই মাহির অচেতন মনটা কেমন লাফিয়ে উঠল খুশিতে। তবে নিজস্ব অন্তর্মুখিতায় মত্ত মেয়েটা বাইরে থেকে একদম স্থির রয়েস হয়ে কেবল আওড়ালো, আমি গেলে সমস্যা হবে না? মিলা গা দুলিয়ে হাসলো কেন যেন। হাসতে হাসতেই বলল, কী সমস্যা হবে বোকামে? এখানে থাকা প্রতিটা মানুষ যখন তখন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেখানে খুশি যেখানেই যেতে পারবে। তুমিও চলো আমার সাথে, গেলে দেখবে খুবই ভালো লাগছে। সারাদিন একা ঘরে বসে থাকলে থোড়াই মন ভালো থাকবে। মিথিলার কথা যথার্থ যুক্তি পেয়ে স্মিত হাসল মাহি। যেভাবে আছে সেভাবে উদ্যত হলো নিচে যেতে। মিলা তখন আগ বাড়িয়ে পাত সাধল মেয়েটাকে। মাহি থামলো। জিজ্ঞাসা চোখে মিলার পানে তাকাতেই মিলা কেমন খিটমিট করে বলে উঠে, এ অবস্থাতেই যাবে? মাহি নিজের পানে তাকায় এক পলক। গায়ে জড়ানো কালো একখানা ফ্লোরাল প্রিন্টের গোল ফ্রক, যার দৈর্ঘ্য পায়ের কনুই থেকে 2 আঙুল উঁচুতে। ফ্রকের হাতাগুলো বেশ সুন্দর, ফুলে ফেপে থাকা, মাঝখানে 2-3টে ভাঁজ। চুলগুলো এলোমেলো হয়ে পিঠ ছড়িয়ে কোনো মতে গিয়ে ঠেকেছে কোমরের ওপর। মাহি অবধের ন্যায় চোখ তুলে তাকায় এক পলক। মন খারাপের সুরে বলে, আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? মিলা আলতো হেসে মাহির নরম চিবুকে আঙুল ঠেকাই একটুখানি। আদুরে কণ্ঠে বলে, মোটেও না, তোমাকে একদম পরীর মতো দেখাচ্ছে। তবে চুলগুলো তোমার বড্ড এলোমেলো, এসো আমি তোমার চুলগুলো বেঁধে দেই। মাহি চটপট রাজি হলো এহেন প্রস্তাবে। ছোট ছোট কদম ফেলে তক্ষুনি গিয়ে বসলো মেকআপ ভ্যানিটির সামনে। যদিও বা মেয়েটার মেকআপের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মুগ্ধ মহাশয় সেদিন তো গোটা শপিং মলটাই তুলে এনেছেন তার জন্য। সঙ্গে এসব মেকআপও যুক্ত ছিল বইকি। সম্মুখের বিশাল আয়না, মখমলে ড্রেসিং টুলের ওপর বসে আছে মাহি। তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে মীরা। মুগ্ধ চোখে মাহি চুলগুলো দেখে যাচ্ছে কেমন। সে নিজের মুগ্ধতা ছাপিয়ে এক ফাঁকে বলেই বসলো, তোমার চুলগুলো কিন্তু খুব সুন্দর মুনলাইট। মাহি আলতো হাসলো, পুতুলের মতো বসে থেকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে মুনলাইট ডাকছো কেন? মিলা হাসি হাসি মুখে মাহি চুলগুলোতে চিরুনি চালাচ্ছে। এরই মধ্যে মাহির করা এহেন প্রশ্নের পিঠে মুচকি হেসে জবাব দিল, মুনলাইটের অর্থ হলো চাঁদের আলো। আমার চোখে তুমি শুরু থেকে চাঁদের আলোর মতো নরম স্নিগ্ধ, তাই আদর করে ডাকনাম দিলাম তোমায়। তোমার কি এই ডাক শুনতে খারাপ লাগছে? মাহি তৎক্ষণাৎ মাথা নাড়ায় দুধারে। মিলা নিজ কর্মে মহাব্যস্ত, দক্ষ হাতে আঙুল চালাচ্ছে মাহির চুলে। এরই মধ্যে তার হঠাৎ করে কি হলো কে জানে, সে একদম দোনোমনো করতে করতে আওড়ায়, মুনলাইট। মাহি ছোট উত্তরে হাত থামায় মিলা। সতর্ক দৃষ্টিতে ঘরে দরজার কাজটা এক আধবার পরক করে কেমন ভয়ত ঢুকলে বলে ওঠে, একটা কথা বললে শুনবে তুমি? মিলার কণ্ঠে কিছুটা একটা ছিল বোধ হয়। মাহি তৎক্ষণাৎ নড়েচড়ে আয়নায় চোখ রাখলো। ভ্রুদয়ের মাঝে খানিক ভাঁজ ফেলে সন্ধিহান গলায় বলল, কি কথা? মিলা তক্ষুনি চুল ছেড়ে দিয়ে মাহির পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো। মাহি হতবম্ব হয়ে গেল এরূপ কাণ্ডে। মিলা চোখ মুখ লাফাচ্ছে ভয়ের চোটে। তার ওপর হুটহাট ভয় পাবার কারণ বোধগম্য হলো না মাহির। সে কেমন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো,
কি হয়েছে তোমার? তুমি এত ভয় পাচ্ছ কেন? মিলা রয়ে শুয়ে ঢোক গেল। শুকনো হয়ে যাওয়া অধৈর্যরা জিভ দিয়ে সামান্য ভিজিয়ে নিয়ে সতর্ক কণ্ঠে শুধালো, এ বাড়িতে যতদিন থাকবে দয়া করে কাউকে বিশ্বাস করবে না। কাউকে বলতে কাউকে না। এখানে সবাই সবার শত্রু। তুমি যাকে এক মুহূর্তের জন্য আপন ভাববে, পর মুহূর্তে দেখবে সেই তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানকার মানুষ চলছাতুরি বোঝে মুনলাইট। তুমি নতুন, নিরীহ। তাই তোমাকে বলছি, যতদিন অবধি কোনো কিছু নিজের চোখে না দেখবে, নিজের কানে না শুনবে, নিজে উপলব্ধি না করবে, ততদিন অবধি কারোর মুখের কথা মোটেও বিশ্বাস করবে না। মনে থাকবে? হতবাক মাহি আশ্চর্যের সাথে শুনল সবটা। মনের মধ্যে একরাশ প্রশ্ন নিয়ে যেই না মুখ খুলবে অমনি কর্ণঘরে ভেসে এলো মেইডেনের ইরার গম্ভীর কণ্ঠ। কি হচ্ছে এখানে? তৎক্ষণাৎ দরজার কাছে দৃষ্টি ফেলে মাহি। দেখতে পায় মেইডেন ইরা কেমন সরু চোখে তাকিয়ে আছে তাদের দিকে। অন্যদিকে তার কণ্ঠ পেয়েই বসা ছেড়ে উঠে দাঁড়িয়েছে মিলা। আশ্চর্য হলেও সত্যি মেয়েটা এতক্ষণের হাসি হাসি মুখটা মুহূর্তেই ছেয়ে গিয়েছে রাজ্যের আধার। শরীর কাঁপছে অজানা ভয়ে। মাহি ঠিক দেখলো সবটা। মেইডেন ইরা তখন ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের নিকট। কিয়তক্ষণ বাদেই তিনি এসে দাঁড়ালেন মিলার একদম পাশ ঘেঁষে। অতঃপর বলা নেই কওয়া নেই আচমকা মিলার ডান হাতের কবজিটা চেপে ধরতে চোখ মুখ কুচকে ফেলে মিলা। মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে তার কবজিটায় বোধহয় বড্ড পীড়া হচ্ছে এই মুহূর্তে, কিন্তু মুখ ফুটছে না তার। মাহির নজর এড়ায়নি এত কিছু। সে ঠিকই দেখলো মিলার নীরব কষ্ট। এদিকে মেইডেন তখন গম্ভীর মুখে মিলাকে বলতে লাগলেন, তোমার সাথে আমার কিছু কথা আছে, বাইরে চলো। মিলা না বলার ক্ষমতা নেই। কুচকে রাখা চোখ মুখে সে কেবল মাথা কাত করে সম্মতি জানালো। মেইডেন কেমন হালকা হেসে তাকে নিয়ে প্রস্থান ঘটাতে চাইলেই মাহি চেঁচিয়ে বলল, কিন্তু ও তো এখন আমার সাথে বেরোবে। আমরা নিচের গার্ডেনে যাব। মেইডেন থামলেন, ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নতমুখী মিলার পানে। হাতের বাঁধনে জোর বাড়ালেন কি না কে জানে, তবে মিলার চেহারায় ব্যথাতুর ছাপ স্পষ্ট বাড়ল কেন যেন। মেইডেন কেমন সন্দিগ্ধ গলায় মিলাকে জিজ্ঞেস করলেন, তাই নাকি মিলা, তুমি গার্ডেনে যাবে? নতমুখী মিলা তক্ষুনি ঘাড় নাড়ায় দুধারে, নিঃশব্দে জানায় না। তা দিকে হতবাক মাহি তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। গলায় খানিক সন্দিহান ছাপ ফুটিয়ে বলে ওঠে, কিন্তু কিছুক্ষণ আগে তুমিই তো। আমি যাব না মেয়ে, তোমার ইচ্ছে হলে তুমি একা যাও। ভ্রু গোটায় মাহি। কিছুক্ষণ আগেও যে মেয়েটা অমন হাসি খুশি মুখ নিয়ে কথাবার্তা বলছিল, সে কিনা মেয়েডেন আসতেই চুপসে গেল। কিন্তু কেন? মাহির গম্ভীর মুখ চোখ তুলে তাকালো মিলার পানে। মিলা মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। তার এক হাত এখনো চেপে ধরে রেখেছে মেইডেন। মিলার পা দুটো কেমন অস্থির। ধরে রাখা হাতটা মোচড়াচ্ছে অনবরত। মাহির সন্দেহ জাগলো এবার। সন্দেহাতীত কণ্ঠে তৎক্ষণাৎ মেইডেনকে শুধায়, ওকে ওইভাবে ধরে রেখেছেন কেন মেইডেন? হাতটা ছেড়ে দিন ওর। কথাখানা কর্ণপাত হতেই চোখ সরু হয়ে তাকায় মেইডেন। চোখ মুখে তার স্পষ্ট নাখোশের ছাপ। কপালে জমেছে বিশাল বিরক্তির ভাঁজ। মাহির কথাটার যে খুব একটা পছন্দ হয়নি ওনার, তা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে তার পরিবর্তিত মুখাবয়বে। মস্তিষ্ক তার ঝাঁঝিয়ে বলতে লাগলো, শেষে কিনা 2 দিন আগে প্যালেসে আসা পুচকে মেয়েটাও আমাকে হুকুম ছুড়বে? এও কি সম্ভব? মস্তিষ্কে ঝাঁঝানো বাক্যটা ঠোঁট অব্দি এগোয়নি মেইডেনের। তিনি কেমন নিপুণতার সাথে মুহূর্তে নিজের মুখাবয়বে পরিবর্তন আনলেন। ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে পরক্ষণে আওড়ালেন, না ডিয়ার, ওকে মুহূর্তে ছেড়ে দিলে বিপদ হতে পারে। কেননা তোমাকে মিলার সম্বন্ধে একটা কথা এখনো বলাই হয়নি। থামলেন মেইডেন। বয়সে ঘাড় বাঁকিয়ে শক্ত চাহনি নিক্ষেপ করলেন নতমুখী মিলার পানে। গম্ভীর অথচ ঝাঁঝালো কণ্ঠে হুকুম ছুড়লেন, এক্ষুনি নিজের কক্ষে যাও মিলা, আমি আসছি। মিলা হাঁসফাঁস করতে করতে ঘাড় কাত করলো আলগোছে। মেয়েদের শক্তপোক্ত হাতের বাঁধন থেকে মুক্ত পেতেই ভীষণ অস্থিরতার পায়ে গতি বাড়ায় মেয়েটা। এক ছুটে কক্ষ থেকে বেরিয়ে এসে দাঁড়ালো লম্বা করিডোরে। কক্ষের দুধারে নতমস্তকে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন কেমন স্থির হয়ে আছেন। হাতে থাকা রাইফেলগুলো দুধারে মুখ করে রাখা। মিলা ভয়ার্ত ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল। বুক ফুলিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে এক পলক ফের তাকালো মাহির কক্ষের পানে। কিছু একটা ভেবে মেয়েটা কেমন উদাস কণ্ঠে আনমনে বিড়বিড় করে বলল, নিজের হাতে নিজের ক্ষতি করো না মুনলাইট। সন্দেহাতীত মাহি এখনও নিজের কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায়। মেইডেন সময় নিচ্ছেন বেশ। মাহির নরম তুলতুলে ডান হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় পুড়ে তাকে নিয়ে বসলেন মখমলের বিছানার ওপর। কিয়তক্ষণ একদৃষ্টিতে মাহির তুলতুলে হাতের পানে তাকিয়ে রইলেন মধ্যবয়সী। তার মাঝে তেমন কোনো তাড়া নেই জবাব দেওয়ার। ওদিকে মাহি চিন্তিত, মিলার ব্যাপারে
কি এমন বলবেন মেইডেন তা নিয়েই যেন হাজারটা চিন্তায় জর্জরিত সপ্তদশী। সে আবার বিরক্ত হয়ে চট করে মেইডেনের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল। মেইডেন ভরকালেন মেয়েটার এরূপ কাণ্ডে। হকচকিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ডিয়ার? মাহি বিরক্ত। এমনিতেই চুপচাপ থাকলেও মেয়েটার আবার তুখর তেজ। তারপরও মিলার বলে যা অমন কথা ভাবনায় ফেলেছে তাকে। মিলা তখন কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল? সে কি কোনোভাবে মেইডেনকে উদ্দেশ্য করে বলল? বুদ্ধিমতী সপ্তদশী কথা নেবার উদ্দেশ্যে কপালে গোটাকতক ভাঁজ টেনে কাট কাট কণ্ঠে বলতে লাগলো, মিলার ব্যাপারে কি বলতে চেয়েছিলেন মেইডেন? সদা মিনমিনিয়ে কথা বলা মেয়েটা কিনা আজ অমন কাট কাট কণ্ঠে তেজ দেখিয়ে কথা বলছে। এ নিয়ে মাথা ব্যথার শেষ নেই মেইডেনের। মনে মনে তিনি তেতে উঠলেও বাইরে থেকে একদম পানির মতো স্থির। চোখে মুখে স্পষ্ট অভিমান লেপ্টে আওড়ালেন, শোনো মেয়ে, আমি জানি না মিলা তোমায় কি বলেছে, তবে আমি এটুকু বলতে পারি, মিলা যা বলেছে তা বিশ্বাস করো না, কেননা ও মানসিকভাবে অসুস্থ। থমকায় মাহি। মানসিকভাবে অসুস্থ মানে? কই, মিলাকে দেখে তার তো একবারও এমনটা মনে হয়নি। তবে যে মেইডেন এসব বলছেন, মাহি খানিক গম্ভীর হলো এই পর্যায়ে। মন দিয়ে শুনতে লাগলো মেইডেনের বাকি কথাগুলো। একদিকে মেইডেনের চোখ মুখে স্পষ্ট বিষাদের ছাপ, মধ্যবয়সী ছলছল চোখ ও দূরে দেয়ালের দিকে নিষিদ্ধ মানুষরা কেমন অন্যমনস্ক হয়ে আওড়ালেন। গতকাল রাতে ডিনার টাইমে মনসরাজ্জা খেয়ে সার্কের পেটে চালান করেছিল সে আর কেউ না, মিলার কাজিন ছিল। ওই পুরো বাড়িতে একমাত্র ইলিয়াডি এমন ব্যক্তি ছিল যার সাথে মন খুলে কথা বলতো মিলা। কিন্তু গতকালকের ঘটনার পর থেকে মেয়েরা বড্ড ডিস্টার্ব। আজ সকালেও কিচেনে দুজনের গায়ে গরম তেল ছুঁড়ে এসেছে। বলতে পারো ইলিয়াডের অনুপস্থিতিতে মেয়েটা আগের চাইতেও বেশি উন্মাদ হয়েছে। তাই এখন ওর আশেপাশে থাকাটা রিস্ক। হতভম্ব মাহি। কি থেকে কি হচ্ছে কিছু বুঝতেই পারছে না মেয়েটা। এখানকার মানুষগুলো এত রহস্যময় কেন? কার কথা বিশ্বাস করবে সে? এখানে মনে হচ্ছে মেইডেনটাই আসল খুনি। এদিকে মাহির অমন হতভম্বতা দেখে আলতো হাসলেন মেইডেন। তক্ষুনি একটুখানি পিছিয়ে গিয়ে এক ঝটকায় গা থেকে উলের শালটা নামিয়ে দিলেন। মুহূর্তে উন্মুক্ত হলো মধ্যবয়সীর পুড়ে যাওয়া হাত দ্রুত। মাহি কেমন আঁতকে উঠলে তা দেখল। মেইডেনের হাতের ক্ষতগুলো একদম তাজা, সফেদ রঙা ওয়েন্টমেন্টের মৃদু প্রলেপে দেখা যাচ্ছে কোথাও কোথাও। মাহি ঢোক গিলল সামান্য। চোখ মুখ ব্যথা তুলে ভাবভঙ্গি ফুটে জিজ্ঞেস করলো, এসব কি করে হলো মেইডেন? ইরা স্মিত হাসলেন। হাত বাড়িয়ে নামিয়ে রাখা শালটা ফের গায়ে জড়িয়ে নিলেন। কিয়তক্ষণ চুপ থেকে আনমনে বললেন, এ আর নতুন কি? পাগলিটা রোজ রোজ পাগলামি করে, আর আমরা ওসব নীরবে সয়ে যেতে হয়। কি আর করবো বলো? ক্ষত হলেও ও আমার মারিয়ার বয়সী। জানো কি মিলা, আর তোমার মুখের দিকে তাকালে আমার মেয়েটার চেহারাটা ভেসে ওঠে চোখের সামনে। মনটা কিছু হলে স্বস্তি পায় তোমাদের দেখে। নরম দিলের মাহি। মেইডেনের এমন মায়াবী কথায় তার মন গড়েছে বেশ। কিছুক্ষণ আগে নিজের করা অমন রূঢ় ব্যবহার নিজেই খারাপ লাগছে এখন। মাহি চোখ নামিয়ে বসে রইল চুপচাপ। মেইডেন সরু চোখে পরখ করলো মাহির নত মুখখানা। আলতো হেসে একটুখানি গলা খাঁকারি দিয়ে বলতে লাগলেন, মন খারাপ করলে কেন মেয়ে? আমার কোনো কথায় কষ্ট পেলে নাকি? তৎক্ষণাৎ চোখ তুলে মাহি মেইডেনকে শুধরে দিয়ে আওড়ায়, না না, তেমন কিছু না। আমি আসলে নিজের বিহেভিয়ারে লজ্জিত। আমি আপনার সাথে। মেইডেন মুচকি হাসলেন। মেয়েটার এহেন সরল স্বীকারোক্তিতে এগিয়ে এসে আদরে ভঙ্গিতে হাত রাখলেন মাহির মাথায়। চমৎকার কণ্ঠে বললেন, বোকামি, এসব নিয়ে ভেবো না তো। আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো, নিজেকে নিয়ে ভাবো, যা করতে ভালো লাগবে তাই করো। কারণ জীবনের তো একটাই, তাই না? যেহেতু জন্মেছি, মরতে তো একদিন হবেই। সেক্ষেত্রে ভয়ে ভয়ে বেঁচে কী লাভ? যতদিন বাঁচবে শক্ত হয়ে বাঁচবে, নিজের মন মতো চলবে, ঠিক আছে? মেইডেনের কথাগুলো বুঝি এক অন্যান্য স্বস্তি খুঁজে পেল মাহি। এ যেন ঠিক তার মায়ের কথা। মাহি যতবার ভেঙে পড়তো তার মা তো ঠিক এভাবেই বোঝাতো, সর্বদা তাকে শক্ত হতে বলতো। তবে আজ কেন তার মা কোথাও নেই? মায়ের কথা মনে পড়তেই মুখটার আধার নেমে এলো মাহির। বুকটা ধরে গেল এক অদ্ভুত হাহাকারে। সম্মুখে বসে থাকা মেইডেন বোধহয় আঁচ করতে পারলেন মেয়েটার মনের অবস্থা। তিনি তক্ষুনি প্রসঙ্গ এড়াতে উদ্যত হলেন। মাহির ডান হাতে টান বসিয়ে তাড়া দেখিয়ে বললেন, এই মেয়ে, তুমি না তখন বললে তুমি গার্ডেনে যেতে চাও? তাহলে ওঠো, আমি নিয়ে যাচ্ছি তোমায় গার্ডেনে। কি, যাবে তো আমার সাথে? ভরে আসা চোখ দুটো কোনো মতে লুকায় মাহি। মাথাটা নুইয়ে রেখে ঝাঁকালো কয়েকবার।
মেয়েটেন স্মিত হেসে উঠে দাঁড়ালেন। মেয়েটাকেও নিজের সাথে করে নিয়ে বেরোলেন কক্ষের বাইরে। ধীর পায়ে হাঁটছে মাহি, টুকটাক কথা বলছে মেইডেনের সাথে। দুজন হাঁটতে হাঁটতে প্যালেসের সদর দরজার কাছে আসতেই হঠাৎ থেমে গেলেন মেইডেন ইরা। মাহিও থামলো তৎক্ষণাৎ। ঘাড় বাঁকিয়ে মেইডেনের দিকে জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে মেইডেন? মেইডেন তৎক্ষণাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ায় জিভে দাঁত কাটলেন। বাহুর মাঝ থেকে মাহির হাতখানা সরিয়ে আফসোসের সুরে বলতে লাগলেন, আই এম সো সরি ডিয়ার, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার আবার উচ্চমাত্রার ডায়াবেটিস আছে, যার জন্য ওষুধ টাইম টু টাইম খেতে হয়। সো আই ক্যান গো উইথ ইউ। হতাশ হলো মাহি। এতক্ষণের উপচে পড়া খুশিটা কেমন দপ করেই নিভে গেল। মেয়েডেনের নিজের কাছেই বড্ড খারাপ লাগলো যেন। তিনি মন খারাপ করে শুধালেন, আমি খুব দুঃখিত ডিয়ার। আসলে আমি বাকিটা বলার মতো সুযোগ পেল না মেইডেন। তার আগেই মাহি কেমন সৌজন্যতা রক্ষা করে আওড়ালো, ইটস ওকে মেইডেন, আপনি ঘরে গিয়ে ওষুধ খান, আমিও ঘরে চলে যাচ্ছি, অন্য কোনো দিন ঘুরবো না হয়। মেয়েটার কণ্ঠ স্পষ্ট মন খারাপের সুর টের পেলেন মেইডেন। আফসোসে ডুব দিয়ে উল্টো পথে ঘুরে দাঁড়াতে হঠাৎ দেখলেন সামনে থেকে হেঁটে আসছে শির, কানের দুপাশে হেডফোন গুজে রাখা, হাত দুটো গুজে রাখা প্যান্টের পকেটে। ছেলেটা চোখ বুজে কী সব গুনগুন করতে করতে এগিয়ে আসছে। মেইডেন সিটের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য কিছু একটা ভেবেই লাফিয়ে উঠলেন পরক্ষণে। চটজলদি পাশে দাঁড়িয়ে থাকা মাহির ডান হাতের কবজি চেপে ধরে এগোলেন সিটের পানে। এদিকে মাহি কেমন ফ্যাল করে তাকিয়ে থেকে দেখছে মেইডেনের কাণ্ড। আধবার মুখ খুলছে যদিও, তবে মেইডেন তার কোনো কথাতেই পাত্তা দেয়নি তেমন। সে তৎক্ষণাৎ এক হাত ছড়িয়ে পথ আটকে দাঁড়ালো সিটের। সিট বেচারা চোখ বুঝে হাঁটতে থাকায় দেখতে পায়নি এহেন অবরোধ। ফলস্বরূপ বুকের কাছে হুট করে কারোর হাত লাগে যাওয়ায় আটকে উঠে চোখ খুলল সিট। পরক্ষণে চোখের সামনে নিরীহ নতমুখী মাহিকে দেখতে পেয়ে থমকায় এক মুহূর্তের জন্য। কালো রঙা ফ্লোরাল ফ্রকে মেয়েটাকে একদম আদুরে পিচ্ছি লাগছে। মাথার চুলগুলো কি সুন্দর করে বো ক্লিপ দিয়ে আটকানো রেখেছে। মেয়েটার ফর্সা মুখখানায় নেই কোনো প্রসাধনীর ছাপ। তারপরেও তাকে এতটা মোহনীয় লাগছে কেন কে জানে। সিট নিজের গতি হারাচ্ছে মনে হচ্ছে। তার বেহায়া চোখ দুটো আজ ফের আটকেছে এক বাঙালিনী মোহনীয় সৌন্দর্যের জালে। জীবনে কত বিদেশি রূপবতী দেখল সে, দেখেছে নানান সৌন্দর্যের অধিকারী সুন্দরীকে, তবু এই সাধারণ বাঙালি মায়াবতীর মাঝে কী এমন পেল সে, যার দিকে একবার দেখালে চোখ ফেরানো দায় হয়ে পড়ে তার জন্য। এদিকে মেইডেন আর দৃষ্টিতে দেখছেন সব। নতমুখী মাহি ইতস্তত করছে সিটের সামনে, হাত মোচড়াচ্ছে বারবার। মেইডেনে খানি গলা খাকারি দিয়েই বেচারা সিটের সম্বিত ফিরল বোধ হয়। সে কেমন হকচকে দৃষ্টি সরল অন্যত্র। কেউ তখন আমতা করে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? মেইডেনের আফসোস শুরু হলো এবার। মাহির পানি একবার দৃষ্টি ফেলে আফসোসের সাথে আওড়ালেন, দেখো না সিট, মেয়েটা কত শখ করে গার্ডেনে ঘুরতে চেয়েছিল, তাই ভাবলাম ওকে না হয় নিয়ে যাই গার্ডেনে। কিন্তু কাণ্ড দেখো আমার ভুলা মনের, আমার যে ওষুধ খেতে হবে সেটা ভুলেই বসেছিলাম। তাই আমি চাচ্ছি তুমি না হয় মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। কি বলো, নিয়ে যাবে তো? বুক কাঁপলো সিটের, মাথায় জেঁকে বসলো মনসারের ভয়। বেচারা ভয়ে তক্ষুনি দুধারে মাথা নেড়ে জানাই, না আমি পারবো না। মেইডেন ঠোঁট উল্টালেন। মাহির মাথায় ক্রমশ হাত বুলিয়ে ন্যাকা স্বরে শুধালেন, তুমিও না বলে দিলে? ধুর, মেয়েটার ভাগ্যটাই খারাপ। ছোটোখাটো একটা শখ করলো, তাও কিনা পূরণ করতে পারলাম না। থাক, চলো মেয়ে, অন্য কোনো দিন না হয় ঘুরবো আমরা। বলেই মেইডেন একরাশ মন খারাপ নিয়ে সামনে এগোলেন মাহির হাত চেপে। এরই মধ্যে পেছন থেকে ভেসে আসে সিটের গম্ভীর কণ্ঠ। ওয়েট! থামলেন মেইডেন। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালেন আলগোছে। সিট তাকে এক প্রকার উপেক্ষা করে পা ঘুরিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। অতঃপর ঘাড়টা সামান্য নুইয়ে নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি গার্ডেনে যাবে? মাহি তৎক্ষণাৎ জবাব দিল, না। মাথাটা নুইয়ে রেখে হাত কচলাচ্ছে অনবরত। ছেলেদের সাথে ঘুরবে সে, কিন্তু কিভাবে? তার তো এসবে মোটেও অভ্যাস নেই। এদিকে সিড এখনও দাঁড়িয়ে আছে উত্তরের অপেক্ষায়। মেইডেন তখন আগবাগড়িয়ে বলতে লাগলেন, হ্যাঁ ও যাবে, তুমি ওকে নিয়ে যাও। মনস্টার এখন প্যালেসে নেই, ও না হয় এই ফাঁকে একটু ঘুরে আসুক। মনস্টার নেই, এটুকু শুনতেই মনের ভেতর থেকে ভয় ডর খানিক কমে গেল মাহির। মেয়েটা ঠায় মাথা নুইয়ে রেখে ছোট করে বলল, যাবো। সিট ঠোঁট কামড়ে হাসলো। কি চমৎকার সে হাসি! মেয়েটার একটু সাহসেই যেন বিশ্বজয়ের আনন্দ মিলল যুবকের। সে আলতো করে পকেট থেকে এক হাত বের করে এনে বাড়িয়ে দিল মাহির পানে। চাপা স্বরে বলল, চলো। সিটের এহেন বাড়ন্ত হাত ধরা তো দূর, উল্টো নিজের হাত দুটো কেমন গুটিয়ে নিল মাহি। শুকনো ঢোক গিলে গম্ভীর কণ্ঠে আওড়ালো, দুঃখিত, একটু পথ হাঁটতে কারোর হাত ধরার প্রয়োজন বোধ করছি না।
সিড মুগ্ধ এহেন বাক্যে। মেয়েটার প্রতি ভালো লাগাটুকু যেন আরেক ধাপ বেড়ে গেল তরতর করে। যে সে নিজের বাড়িয়ে রাখা হাতটা রয়ে শুয়ে গুটিয়ে নেয়, কিয়তক্ষণ ঠোঁট কামড়ে ধরে রেখে পরক্ষণ বলে, ফাইন, চলো। দুটো মানুষের মাঝে অল্প কিছু দূরত্ব বজায় রেখে হাঁটছে কেমন। মাহি আশেপাশে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে হাঁটলেও সিডের মুগ্ধ দৃষ্টি সম্পূর্ণ মেয়েটার ওপর নিবদ্ধ। মেয়েটাকে কাছ থেকে জানার বড্ড লোভ হচ্ছে তার, জানতে ইচ্ছে করছে ওর সম্বন্ধে। সিড খানিকক্ষণ দোনমনে করে হঠাৎ কথা বাড়ালো, তোমার পুরো নাম কি? মাহি হাঁটছে, আর কয়েক কদম এগুলেই চেরি ব্লসম গার্ডেন। এখান থেকেই তাদের অপরূপ মোহনীয় দৃশ্য পাগল করেছে মাহিকে, যার দরুন পাশ থেকে ভেসে আসা সিটের কথাটা তেমন একটা শোনেনি মাহি। সিট কী বুঝলো কে জানে, সে নিজে থেকে ফের বলল, আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এবার শুনল মাহি, থমকে দাঁড়ায় পথে খাড় বাঁকিয়ে ভ্রু কুচকে দেখায় সিটের মুখপানে। সন্ধিহাল গলায় জিজ্ঞেস করে, হঠাৎ এমন প্রশ্ন কেন? সিটের মুখে রা নেই। মেয়েটার চোখে চোখ পড়তেই থমকেছে সে, হারিয়েছে নিজের বোধবুদ্ধি। তার অমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে মুখ কুচকায় মাহি। হাঁ করে তাকিয়ে থাকা তো মানুষটা দেবে ক্ষণে হাঁটাকে মাছি দিয়ে ভর্তি করে। কপাল ঝাঁঝিয়ে উঠল বিরক্তিতে। চেনা নেই জানা নেই হুট করে একজন অপরিচিত মেয়ের দিকে অমন হাঁ করে তাকিয়ে থাকার কি আছে শুনি? যত সব ম্যানারলেস পার্সনস। মাহি গাল বাঁকিয়ে নিজের হাঁটা ধরল গার্ডেনের দিকে। লম্বা লম্বা 4টে কদম অবশেষে গার্ডেনে প্রবেশ করলো সপ্তদশী। গার্ডেনের গোলাপি আভায় ছেয়ে যাওয়া জমিনে পা রাখতেই হৃদয়টা কেমন শিথিল হয়ে গেল তার। মুখটা সামান্য উঁচু করে তাকালো ওপরের দিকে। বাতাসের মৃদু ঝাপটায় গাছের ফুলগুলো ঝরে পড়ছে ক্রমশ। এ যেন গোলাপি রঙের স্নোফল। মাহি ভীষণ উৎফুল্ল হলো। অন্তর্মুখী সপ্তদশীর অন্তরের কোণে লুকায়িত বাচ্চামোগুলো বুঝি ঠেলে বেরিয়ে আসতে চাইছে আজ। সে নিজের দুহাত দুদিকে ছড়িয়ে এক ছুটে দৌড়ে গেল সামনে। অপর থেকে ঝরতে থাকা ফুলের পাপড়িগুলো আলতো করে ছুঁয়ে দিয়ে খিলখিলিয়ে হাসছে মেয়েটা। এক হাত পা নিচু হয়ে জমিনে পড়ে থাকা পাপড়িগুলো দু হাতে তুলে ফের ছুঁড়ে দিচ্ছে ওপরের দিকে। মেয়েটাকে দিলখোলা পাগলামি চলছে। এরই মধ্যে মাহি স্পষ্ট টের পেল তার পেছনে কারোর উপস্থিতি। মাহি ভাবলো হয়তো সিড এসেছে, তাই সে ঘুরে না তাকিয়েই বলতে লাগলো, এত সুন্দর বাগানে দোলনা লাগাননি কেন আপনারা? একটা দোলনা থাকতে তো দুলতে পারতাম অত্যন্ত। কথার প্রত্যুত্তরে জবাব আসেনি পেছন থেকে। তবে মাহির মনে হচ্ছে তার খুব কাছে এগিয়ে এসেছে কেউ। আরেকটু হলে বোধহয় স্পর্শ লাগবে গায়ে। মাহি ভীষণ রাগান্বিত হলো এহেন কাণ্ডে। সে তৎক্ষণাৎ পেছনে ঘুরতে ঘুরতে তিরিক্ষি মেজাজে আওড়ালো, কী সমস্যা আপনার এত কাছে? কথাটা মাঝপথেই থামলো তার, যখন চোখ পড়ল সম্মুখে শটান হয়ে দাঁড়িয়ে থাকা এক অগাধ বলিষ্ঠ দেখি পুরুষের দিকে। লোকটার গায়ে জড়ানো লম্বা কালো হুডেড ক্লোক, দু হাতে ছড়ালে বোধহয় প্রজাপতির ন্যায় ভারী দেখাবে হাতগুলো। মাথার ওপর টানা বড় গোলাকার টুপি, যার দৈর্ঘ্য মুখের অর্ধেকটা ঢাকা। যুবকের নাক মুখ ঢেকে আছে কালো রঙা রাউন্ড কাপড়ের মাস্কে। গায়ে পড়েছে দামি বুট। মাহি ভড়কায় এহেন রূপী মানুষকে দেখে। সে হকচকিয়ে পেছাতে গেলেই সম্মুখের বলিষ্ঠ দেখি যুবক এক হেঁচকা টানে তাকে নিজের একদম কাছে টেনে আনে। মাহি ভড়কায়, ভয়ে নিঃশ্বাস আটকে যাচ্ছে তার। নতুন করে এই আবার কার পাল্লায় পড়ল সে? ভয়েল মেয়েটা দুহাতে বুক বারবার ধাক্কা দিয়ে যাচ্ছে যুবকের, কিন্তু যুবকের অত বড় শরীরটা একটুও নড়ল না। মাহি এবার ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠে বলে, ছাড়ুন আমায়, কে আপনি? এক্ষুনি ছাড়ুন আমার, নইলে কিন্তু আমি চিৎকার করব। তখন এই বাড়িতে থাকা মনস্টারটা বেরিয়ে এলে আপনাকে তার প্রাডার পেটে চালান করে ছাড়বে। প্রাণের মায়া থাকলে ছাড়ুন আমায়। মাস্কের আড়ালে পিয়ার্সিং করা ঠোঁটটা পিষে হাসল নাকি যুবক? হাবভাবে তো তাই মনে হচ্ছে। সে এবার কোনোরূপ কথাবার্তা ছাড়াই চট করে মাহিকে এক হাতে তুলে নিয়ে বেশ খানিকটা উঁচুতে। মাহির বাদুড়া ঝুলছে শূন্যতে। সে ক্রমাগত মোচড়াচ্ছে ছাড়া পেতে। এরই মধ্যে যুবক নিজের কোমরের পিঠ থেকে বন্দুকটা বের করে আনতেই হকচকিয়ে ওঠে মাহি। ভয়ার্ত ঢোক গেলে মেয়েটা কেমন চিৎকার দিয়ে ওঠে, ওরে আল্লাহ রে, এই রাক্ষসটা আমার প্রয়োজনে কেন আসে না খোদা? ও রাক্ষস, কই আপনি? আমায় মেরে ফেললো কে যেন? মাহি চেঁচাচ্ছে। তার চেঁচানোর মাঝেই যুবক বন্দুকের ট্রিগার চাপলো দুবার। মাহি তক্ষুনি ভয়ে গুটিয়ে গেল যুবকের বুকে। যুবল স্যুট করেছে বাগানের জমিনের যেথায় পাপড়ির নিচে লুকিয়েছিল বিষধর সাপ। একটু হলেই কামড় দিত মাহিকে। ভাগ্যিস যুবকের সময় মতো এসেছে। এদিকে মাহি থরথরিয়ে কাঁপছে যুবকের বুকে। তার কাছে আচমকা মুখ নামিয়ে কেউ একজন বলে ওঠে, যার উপস্থিতি তোর জন্য কাল হয়ে দাঁড়ায়, শেষে কিনা তার বুকেই নিজেকে আড়াল করলি। ছ্যাঃ ছ্যাঃ, নির্লজ্জ বান্দির মেয়ে।
সপ্তদশীর কর্ণগহ্বরে পৌঁছালো অপ্রিয় মানুষটার দারাজ কণ্ঠ। নিজে থেকে শূন্য তুলে এখন কেমন ঠেস মেরে মেরে কথা বলে যাচ্ছে দেখো। লোকটার ভাবখানা দেখে মনে হচ্ছে মাহি বুঝি নিজে থেকে তার কোলে উঠতে চেয়েছে, অথচ ঘটনা সম্পূর্ণ উল্টো। মাহি তৎক্ষণাৎ যুবকের চওড়া বুক থেকে মাথা উঠিয়ে ঘাড় তুলে তাকায়। সরু চোখে মাস্ক পরিহিত মানুষটার আড়ালে থাকা মুখাবয়বের খানিকক্ষণ তাকিয়ে থেকে হতবিহ্বলের ন্যায় প্রশ্ন ছুড়ল, আপনিই রাক্ষস? ভ্রু গোটায় মুগ্ধ, কপালে ফেললে গোটা কত বিরক্তির ভাঁজ। বাদামি চোখ দুটো বোধহয় বিরক্তিতে তীক্ষ্ণ হলো পরক্ষণে। অতঃপর কোনোরূপ বলাকওয়া ছাড়াই মুখাবয়বের একরাশ বিরক্তির তিক্ততা নিয়ে বিয়াদব ছেলে ঘটায় আরেক কাণ্ড। বুকের কাছে ঝুলতে থাকা মাহির কোমর বরাবর চেপে রাখা শক্তপোক্ত হাতটা তার আচমকায় ঢিলে হলো। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল মাহি তাল সামলাতে না পেরে হুট করে ছিটকে পড়ল পাপড়িময় জমিনে। তৎক্ষণাৎ পুরনো কোমরের ব্যথা মাথা চাড়া উঠতেই বেচারির ঠোঁটে ফাঁক হয়ে গলিয়ে অস্পষ্ট বেরিয়ে আসা এক চিলতে ব্যথাতুর শব্দ, আউচ। চোখ মুখ কুচকে এক হাতে কোমরে ডলছে মাহি। সম্মুখের পাহাড়ের ন্যায় সটানভাবে দাঁড়িয়ে আছে মুগ্ধ। তার মধ্যে তেমন কোনো হেলদোল নেই মেয়েটার প্রতি বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো নিজের হাতে থাকা রিভলভারটা এগিয়ে নিয়ে আসে নিজের ঠোঁটের কাছে। কুচকুচে কালো রঙা বন্দুকটার নল দিয়ে বেরোচ্ছে ধোঁয়ার কুয়াশা। কুণ্ডলী মুখের পাতলা আবরণী মাস্কের আড়াল থেকে বন্দুকের নল বরাবর জোরালো ফুঁক বসায় সুগ্ধ। হাত ঘুরিয়ে ফের বন্দুকটা নিজের কোমরের পিঠে গুজতে গুজতে কঠিন গলায় বলল, প্যালেসে এত জায়গা থাকা সত্ত্বেও এখানে মরতে এলি কেন? মুখ কুচকায় মাহি। একে তো কোমরের ব্যথাটা বেড়েছে, তারপরেও লোকটার এমন ঠেস মারা কথাবার্তা। মেয়েটা ভারী বিরক্ত হলো এই পর্যায়ে। চোখ মুখে একরাশ বিরক্তকর ঝাঁঝ টেনে তেতো মুখে চুদালো, আপনাকে কে বলেছে আমি এখানে মরতে এসেছি? আমি ঘুরতে এসেছি। তবে আপনার তো আবার আমার সুখ শান্তি সহ্য হয় না। যেখানে যাব সেখানেই হাজির হবেন কাল হয়ে, এই যেমন এখন হলেন। দাঁত খিঁচল মুগ্ধ। মেয়েটা এত মার খায় তারপরেও এই কথাবার্তার বিন্দুমাত্র ঝাঁঝ কমে না। এর জায়গায় অন্য কেউ হলে দ্বিতীয়বার মনস্টারের সামনে মুখ খুলে কথা বলার সাহস করতো না। অথচ মেয়েটাকে দেখো, দিব্যি মুখে ক্ষয় ফুটছে তার। মুগ্ধ দাঁত কিরমির করতে করতে হালকা ঝুঁকে দাঁড়ালো মাহির দিকে। ভীষণ রাগ নিয়ে তৎক্ষণাৎ এক হাতে টান মেরে নিজের মুখ থেকে মাস্কটা উন্মুক্ত করে হিসিয়ে বলতে লাগলো, বিড়ালের হাড্ডি খেয়ে দুনিয়ায় এসেছিলিস নাকি নির্লজ্জ বান্দির মেয়ে? এত মারি তারপরেও শিক্ষা হয় না, তাই না? ভয় পেল না মাহি। মনের মধ্যে আজ কোথা থেকে এক আকাশ সম সাহস পেল কে জানে। সে উল্টো মুখ ঝামটি মেরে বলে ওঠে, না, শিক্ষা হয় না, আর হবেও না। মেজাজ এখন বিপদ সীমার বাইরে যাচ্ছে ক্রমশ। মুগ্ধ নামক ভয়াল যুবকের বাদামি চোখ দুটো লাল হচ্ছে ধীরে ধীরে। সে এক মুহূর্ত চোখ দুটো বুজে নিয়ে হিসিয়ে ফের বলল, কথাবার্তা লিমিটে রেখে বল জানোয়ারের বাচ্চা। মাহি শুনল না। মুগ্ধ যদি হয় 10 আনা, সে হয়েছে আজ 12 আনা। গলায় একরাশ ভয়হীন ঝাঁঝ ঢেলে পরক্ষণেই বলল, বলবো না বলবো না বলবো না। কি করবেন? ঠাস। কথাটা শেষ হলো কি মাহির, নাকি তার আগেই নরম সরম গাল বরাবর সাপটে বসাল এক চর। চরের তীব্রতা আজ বেশি ছিল মনে হচ্ছে। মাথাটা কেমন ঝিম করে ধরে গেল মেয়েটার। চোখের সামনে সবটা কেমন ঝাপসা। গরম হয়ে যাওয়া বাম গালটার আলগোছে হাত চলে গেল মাহির। ইস, গালটা বুঝি ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। মাহি কিয়তক্ষণ চুপ থাকলো। সম্মুখের রূঢ় মানব রেগে গজগজ করতে করতে শটান হয়ে দাঁড়াতেই মাহি ঘটায় আর এক কাণ্ড। গালের পাশে হাত রেখে চোখ মুখ কুচকেই চেঁচিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো পারেন, কথায় না পারলে হাত চালাবেন যত। ঠাস। দ্বিতীয় চরটা বসেছে ডান গালে। আগের তুলনায় যার জোর ছিল দ্বিগুণ। বেচারি মাহি এবার গালের ব্যথায় ফুপিয়ে ওঠে কেমন। মুখ থেকে যেন আওয়াজ না বেরোয় সেজন্য ঠোঁট কামড়ে ধরেছে নিজের। এদিকে তার এমন হাবভাবে বিরক্ত মুগ্ধ। এক্ষুনি এগিয়ে এসে খামচে ধরল মাহির কণ্ঠা। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকায় মাহি, তবে কণ্ঠ ফুঁড়ে বেরোয়নি তেমন শব্দ। মুগ্ধের কঠিন মুখটা তার একদম নিকটে। চোখ মুখে আছড়ে পড়ছে মুগ্ধের নরম নিঃশ্বাসের ঝাপটা। মাহির চোখ দুটো নিবু, কান্নায় ভরে গেছে কার্নিশ। যেন একটু টোকা দিলেই হড়হড়িয়ে বেরোবে অশ্রুকণার দল। আশ্চর্য হলেও সত্য, মুগ্ধ আজ মোটেও তাকায়নি মেয়েটার চোখের দিকে। তাকিয়ে থোড়াই নিজেকে অশান্ত বানাবে পরিপাটি যুবক। তার এ মুহূর্তে রাগে মাথায় তালু জ্বলছে, পারছে না এক আছড়ে মেয়েটাকে মেরে ফেলতে। সে কেমন ঝাঁঝালে কণ্ঠে গর্জন তুলে বলল, বিয়াদবের বাচ্চা, ঠোঁটের আগে জিভ চলে তো, তাই না? ঠিক আছে, দেখি তো জিভটা কত বড়। বলেই মাহির কণ্ঠা ছাড়ে মুগ্ধ। পর মুহূর্তেই এক হাতে চট করে চেপে ধরে মাহির নরম চোয়াল।
আহারে, মুগ্ধের অমন শক্তপোক্ত হাতের থাবায় মুচড়ে যাচ্ছে বেচারির নরম চোয়াল। এই বুঝি চোয়ালটা ভেঙে গুড়িয়ে পড়ল নিচে। মাহি কোকিয়ে যাচ্ছে চোয়ালের ব্যথায়, হাত দুটো সামনে এনে অহেতুক ঠেলে যাচ্ছে মুগ্ধকে। তবে মুগ্ধ কি আর সরে? সে তো ঠাই নিজের জায়গায়। মেয়েটার ওপর হালকা ঝুঁকে দাঁড়িয়ে তক্ষুনি নিজের বাঁ পায়ের লম্বা জুতোর পেছনে ভাঁজ থেকে বের করে আনে পুরাতন ব্রিটিশ সৌর্যের কারুকাজ খণ্ডিত একখানা চাকু। মাহি থমকায়, চোখ দুটো বড়সড় করে তাকিয়ে রয় এক পলক। কলিজাটা তার এখনই ছলাৎ করে উঠল যখন দেখলো মুগ্ধ নিজের ধারালো দাঁতের সাহায্যে একটানে চাকুর গা থেকে খোলসটা টান দিয়ে সরিয়েছে। মাহি হকচকায়। মুগ্ধ তার মুখের দিকে চাকুটা এগিয়ে আনছে ক্রমশ, হিংস্র কণ্ঠে বারবার বলে যাচ্ছে, দেখি তো জিভটা বের কর। খুব চলে তাই না? আজকের ওর বাড়াবাড়ির ইতি টানবো। নে মুখ খোল জানোয়ারের বাচ্চা। মাহির আত্মাটা বুঝি এক্ষুনি শরীর থেকে ফুস করে বেরিয়ে যাবে। এ লোক কি মানুষ না আর কিছু? সে তো ভেবেছিল লোকটা বোধহয় তাকে ভয় দেখাবে, তবে সে যে এভাবে সত্যি সত্যি জিভ কেটে ফেলতে উদ্যত হবে তো থোড়াই জানতো মেয়েটা। মাহি ক্রমাগত হাত জোর করছে, মুখ খোলা সাহস পাচ্ছে না বেচারি। বারবার মুগ্ধকে ইশারায় বোঝাচ্ছে, আর মুখে মুখে তর্ক করবো না, দরকার পড়লে কথাই বলবো না, প্লিজ আমার জিভ কাটবেন না। কিন্তু মেয়েটার অমন একাধিক অনুনয় বিনয় একটুও টলেই না জনাব। উল্টো হাতে জোর বাড়ালেন বেশ। মাহি চোয়ালটা শক্ত করে চেপে ধরে বাধ্য করতে লাগলো মুখ খুলতে। এক পর্যায়ে চোয়ালে তীব্র ব্যথা সইতে না পেরে ঠিকই মুখ খুলল মাহি। এই ফাঁকে চট করে মেয়েটার মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে জিভ টেনে বের হলো মুগ্ধ। মাহি চোখ দুটো এবার বোধহয় ফেটে বেরোবে বাইরে। শরীরে বইতে থাকা তীব্র ঝঙ্কার দুর্বল মেয়েটা। এদিকে মুগ্ধের ঠোঁটের কোণে এক টুকরো পৈশাচিক হাসি স্পষ্ট, চোখ দুটো বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ। তার দৃষ্টি আপাতত মাহির লালচে গোলাপি জিভের দিকে নিবদ্ধ। ধরে রাখা ধারালো চাকুটা কেমন ঝিলিক দিচ্ছে চোখ বরাবর। ধীরে ধীরে চাকুটা মাহির জিভের দিকে এগোতেই ভয়ে তটস্থ মাহি চোখ উল্টে জ্ঞান হারায় তৎক্ষণাৎ। মুগ্ধ মুখ বাঁকায় বিরক্তিতে। অচেতন মাহির চোয়াল ছেড়ে দিতেই মেয়েটা কেমন লুটিয়ে পড়ল গোলাপি আভায় ছেয়ে থাকা ফুলের জমিনে। মুগ্ধ বিরক্তি নিয়েই তাকায় মেয়েটার পানে। পাপড়িময় জমিনে লুটিয়ে আছে মাহি। পরনে কালো রঙা ফ্রকটাই খুব খারাপ না দেখালেও তাকে এক মুহূর্তে কেন যেন খুব একটা চোখে ধরেনি মুগ্ধের। ছেলেটা কেমন দাঁত খেয়েছে বিড়বিড়ে আওড়ায়। ভঙ্গিমা ভালোই জানে বাঁদির মেয়ে, পান থেকে চুন খসলেই যখন তখন জ্ঞান হারাবে। যত্তর সব নাটক। কত শত গালমন্দ করে যাচ্ছে বেচারিকে, অথচ বেচারির কি দোষ? সে যে তাকে এত ভয় দেখালো তা কি একবারও চোখে পড়েনি যুবকের? তাছাড়া পড়বেই বা কী করে? প্রদীপ কি কখনো নিজের তলানিতে থাকা অন্ধকার দেখে? ঠিক তেমনি মুগ্ধেও দেখল না নিজের দোষ। সে উল্টো শক্ত চোয়ালে নিজের হাতে থাকা চাকুটা ফের হাতের বাজে নাড়াতে থাকলো। ঠিক তখনই সেটাই হন্তদন্ত পায়ে আগমন ঘটল সিটের। বেচারা দু কদম পিছিয়ে এসে দাঁড়ালো মুগ্ধের। মাথাটা নুইয়ে রেখে ভয়ার্ত কণ্ঠে কুর্নিশ জানিয়ে বলল, দোবরি ভেচের মনস্টার। এর মানে হচ্ছে গুড ইভিনিং মনস্টার। শুনল মুগ্ধ। তৎক্ষণাৎ পেছনে ফেরার অভ্যেস নেই তার। হাতে চাকুটা নড়িয়ে চড়িয়ে দেখতে দেখতে হঠাৎ শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, ও মুরাভইয়া ভিস্তারাইতু ক্রিলিয়া পরে সেতিউ। এর মানে হচ্ছে পিপিলিকার পাখা গলায় মরিবার তরে, রাইট? ভরকায় শীত মুখটা নুইয়ে রেখেই বোধগম্যহীনের ন্যায় কেবল ছোট করে জবাব দিল, দ্য পাঝালুস্তা মনস্টার। এর মানে হচ্ছে জি অবশ্যই মনস্টার। কথাটা বলতে দেরি অমনি শিরের ডান পাশে বুকের বরাবর সজোরে বসালো ধারালো চাকুর তীক্ষ্ণ ডাকা। ঘটনার আকস্মিকতায় হতবাক শির। তক্ষুনি বুকের ব্যথায় মুষড়ে গিয়ে দুহাত গিয়ে চেপে ধরল বুক। এদিকে তার বুক বরাবর ধীরে ধীরে চাকুটা আরেকটু ঠেলে দিচ্ছে মুগ্ধ। ছেলেটার বুকে নরম মাংস ছেদ করে ক্রমান্বয়ে পাদর ছিঁড়ে ভেতরে ঢুকছে মনস্টারের পছন্দের অস্ত্রটা। ব্যথায় মাত্র তিক্ততায় আর দাঁড়িয়ে থাকার জোর পায়নি সিডের পা দুটো। তারা হুট করেই হাঁটু গেড়ে বসে পড়ল জমিনে। সিড আর্তনাদ করছে, তার মুখ দিয়ে কাশির সাথে সাথে বেরোচ্ছে লহু। অথচ নির্দয় নিষ্ঠুর মানব মুগ্ধের তা দেখে একটুও মায়া হলো না। সে নিজেও হালকা ঝুঁকে দাঁড়ালো সিডের সামনে। মুখাবয়বে কঠিন ভাব ছেয়ে গেছে মনস্টারের। বাদামি চোখ দুটো রং পাল্টেছে রক্ত লালে। ফর্সা মুখখানার সে কি ভয়ঙ্কর অবস্থা। দৃঢ় চোয়ালের কটমট ধ্বনি স্পষ্ট কানে যাচ্ছে সিডের।
মুগ্ধ হাতে জোর বাড়ালো। অতঃপর খপ করে এক শব্দ তুলে চাকুর অর্ধেকটা ঢুকে গেল শিরের বুকের ডান পাশে। বেচারা শিরের রক্তে হাত মেখে গেছে মুগ্ধের, অথচ সে থামছে না তবু। উল্টো ভীষণ রাগে হিসিয়ে বলল, আমার শিকারের ওপর একছত্র অধিপত্য এবং অধিকার কেবল আমার, হোক সেই শিকার আমার পছন্দের কিংবা অপছন্দের। আর তার দিকে যেহেতু একবার আমার চোখ পড়েছে, তার মানে তার দেহের শেষ রক্তবিন্দু থাকাকালীন সে আমার। নীরব হুমকিতে গা কাটা দিয়ে উঠছে শিরের। বুকের ওপর জেঁকে বসেছে অসাধ্য ব্যথা। তবুও চোখ দুটো নাবিয়ে রাখা তার, কেননা দৃষ্টি তুললেই স্বয়ং মৃত্যুকে নিজের চোখে দেখবে সে। এর চেয়ে এমনিই মরুক, তাই ভালো। এদিকে মুগ্ধ এবার নিজের হিংস্রতা বাড়ালো। শিরের বুকের অর্ধেক ঢুকে থাকা চাকুটা একটানে বের করে এনে ফের বসালো আরেক ঘা। ইহেন কাণ্ডে চিৎকার দিয়ে ওঠে শির। আর্তনাদ করে হুট করে তার গলা চেপে ধরে মুগ্ধ। কণ্ঠ খাদে নামিয়ে হিসিয়ে বলে, হুস। তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে নিজের আর্তনাদ আটকায় শির। চোখ দুটো ফেটে কান্না বেরোচ্ছে তার। বুকে বসেছে অগণতিক ঘা। এহেন ব্যথার তীব্রতায় শরীর দুলে উঠছে তার। ওদিকে মুগ্ধ একের পর এক ঘা বসিয়ে যাচ্ছে শিরের বুকে বরাবর। বেচারা শিরের বুকটা যখন লাল তরলে মাখামাখি, ঠিক তখনই আচমকা শিরের ঘাড় চেপে ধরে মুগ্ধ। দুর্বল শিরের কানের পাশে মুখ নামিয়ে কঠিন গলায় হিসিয়ে বলে, মনসত্তার ভোগে কারোর ভোগ সহ্য করে না বাস্টার্ড। যেটা আমি একবার চাইবো, সারা দুনিয়া উল্টে গেলেও সেটা জাস্ট আমার হাতে বাধ্য। আমার মানে আমার। নো ওয়ান ক্যান ডিয়ার টু লুক অন দেম। ইফ দে ডেয়ার দে উইল ডাই, অ্যান্ড ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। সিরের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ক্রমশ। মস্তিষ্কে কড়া নাড়ল অনেক কিছু। বুঝে গেল মনসার তাকে ঠিক দেখেছে মাহির সাথে, তাই তো তার এমন হিংস্রতার চোখে পড়ল শিরের। এদিকে মুগ্ধ ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে। হাতের রক্তমাখা চাকুটা খানিক ঝাঁকাতে পা বাড়িয়েছে অচেতন মাহির পানে। কিয়তক্ষণ মাহির নিশ্চল মুখ পানে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে আওড়ালো, জানোয়ারের বাচ্চার একজনে হয় না। মনে মনে কথা আওড়ালেও মুখে কোনো রা নেই মুগ্ধের। চোখে মুখে একরাশ রাগ বিরক্তি লেপ্টে নিয়েই সে হালকা ঝুঁকে এসে এক ঝটকায় অচেতন মাহিকে তুলে নিল নিজ কাঁধে। নিশ্চল মাহির হাত দুটো ঝুলছে মুগ্ধের পিঠ বরাবর, তার পা দুটো সামনে। বলিষ্ঠ পুরুষ মোটেও হাত রাখল না মাহির গায়ে। নিজের চওড়ার কাঁধে মেয়েটাকে এক প্রকার ফেলে রেখে আলগোছে হাত বাড়ায় পকেট থেকে মোটা শিকার বের করে আনলো পরক্ষণে। অতঃপর শিকার শেষ ভাগে ঠোঁটের ভাজে নিয়ে লাইটার ধরালো আগায়। বিশাল এক সুকটান বসিয়ে মেয়েটাকে কাঁধে তুলে হাঁটা ধরলো প্যালেসের দিকে। দূর থেকে এক পলক দেখলে মনে হবে এ যেন এক রাক্ষসের ভয়ানক দৃশ্য। সারা গায়ে কালো রঙা ভারী ক্লক, হাত দুটো কি বিশাল, মাথায় মস্ত বড় টুপি, ঠোঁটের কোণে জ্বলছে শিকার, হাত গুজে রাখা পকেটে। যুবকের কাঁধে অচেতন রমণী। পা দুটো কয়েক কদম এগোতেই গলায় কেমন সুরের টান উঠল যেন। অদ্ভুত শান্তভাবে ভয়ানক কণ্ঠে গুনগুনিয়ে গাইতে লাগলো, হি ইজ আ ভিলেন বাই দ্য ডেভিলস ল, হি ইজ এ কিলার জাস্ট ফর ফান। কাউন্টারের ওপর টুকটাক শব্দ হচ্ছে কাচের বাটিগুলোর নড়চড়ে। চপিং বোর্ডে দ্রুত হাত চালাচ্ছে মিলা। কুচি করছে গ্রিন চিলিস। পাশের ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেকড হচ্ছে চিজ পাস্তা। ওপরে গার্নিশ করার জন্য চপড চিলি তৈরি করে রাখছে মিলা। আর মাত্র 2 মিনিট, তারপরে বের করবে পাস্তাটা। মিলা বড্ড আগ্রহের সাথে কাজ করছে। ঠিক তখনই কিচেনে কারোর উপস্থিতি টের পেল মিলা। তবে সেদিকে তেমন ভ্রুক্ষেপ করেনি মেয়েটা। কিচেনে তো কত শেফই আসে যায়, সব দিকে থোড়াই খেয়াল রাখবে সে। এদিকে মিলার পানে একজোড়া ভারী কদম এগিয়ে আসছে ততক্ষণে। মেয়েটার একদম পাশে ঘেঁষে দাঁড়াতেই টনক নড়ল মিলার। গা কাটা দিয়ে উঠল অজানা ভয়ে। আতঙ্কে হাত বাড়াতে গিয়ে ধরালো ছুরিটা। শনে আঙ্গুলের নরম চামড়ার সামান্য ঘর্ষণ লাগতেই আঙুল কেটে লঘু করাতে লাগলো মিলার। অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি মিলা। উল্টো ভীষণ ভয়ে তক্ষুনি পেছনে ঘুরে তাকাতেই দেখলো মেইডেনের কুটিল হাসি মাখা মুখ। মিলা ভরকায়। তৎক্ষণাৎ পেছাতে গেলেই গা বাঁধল কাউন্টারের সঙ্গে। মেইডেনের কুটিল হাসি প্রস্তুত হলো বোধ হয়। তিনি কেমন গলা উঁচিয়ে বাদবাকি কিচেন স্টাফদের উদ্দেশ্যে বললেন, সবাই বাইরে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। প্যালেসের ঊর্ধ্বতন মেইড হচ্ছেন মেইডেন ইরা। তার কথা অগ্রাহ্য করবার সাধ্যই আছে কার শুনি। সবাই কি সুন্দর মাথা নুইয়ে চলে যেতে লাগলেন কিচেন থেকে। মিলা
ভয়ের তো ঢোক গিলছে, মুখ ফুটে সবাইকে বলতে চাচ্ছে যেও না, আমায় ছেড়ে যেও না, কিন্তু মনে কথাগুলো মুখ অবধি ফোটেনি তার। ভয়ে আতঙ্কে তটস্থ তন্মন। এদিকে সবাই চলে যেতেই মেইডেন বোধহয় সুযোগ পেলেন। তক্ষুনি এক হিংস্র থাবায় আঁকড়ে ধরলেন মিলার সোনালি রঙা চুলের মুঠি। মিলার ঠোঁট কামড়ে ব্যথা ছিল, ব্যথা সবটুকু ব্যথা। সে মেইডেন মিলার মাথাটা খানিক ঝাঁকিয়ে কটমটিয়ে বলতে লাগলেন, কি বলেছিস ওকে? সত্যি করে বল, কি জানিয়েছিস ওকে? মিলা মুখ খুলল না, ঠোঁট কামড়ে অশ্রু বিসর্জন দিচ্ছে নীরবে। মেইডেন বুঝি রাগ বাড়ল তা দেখে। তিনি তৎক্ষণাৎ নিজের ওপর রূপখানা দেখাতে উদ্যত হলেন। নিজের গা থেকে শালটা তক্ষুনি খুলে নিয়ে শালের একাংশ জোর করে ঠেলে দিলেন মিলার মুখে। মিলা হতভম্ব চোখে তাকিয়ে রইল কেবল। মুখ থেকে শালটা সরাতে চাইলেও মেইডেন সাপটে তার গাল বরাবর দিয়েই বসলেন এক চড়। চড়ের তীব্রতায় হেলে পড়ল মিলার গলা। চোখ ফেটে বেরোলো অশ্রুকণার দুয়ার। মেইডেন এতটুকুতে থামলেন না। মিলার চুলগুলোর মুঠোয় চেপে ফের জিজ্ঞেস করলেন, এখনো সময় আছে, বল ওকে কি বলেছিস? মিলা এবারেও নিশ্চুপ। সেই নিশ্চুপতাই যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। মেইডেন হিংস্র হলেন। নিজের চিরচেনা মুখোশটা তৎক্ষণাৎ সরিয়ে দিয়ে উন্মুক্ত হলেন নিজের ভয়ানক অলক্ষ্য রূপে। এক হাতে তক্ষুনি মিলার বাম হাতে চেপে ধরে অন্য হাতে কাউন্টারের অপর অন করে রাখা ওভেনের দরজাটা একটানে খুলে দিলেন। অতঃপর চোখের পালকে মিলার হাতখানা চেপে ধরলেন ঢুকে ভিতরের গরম ওভেনে। মুহূর্তেই বুক ফাটা আর্তনাদে ফেটে পড়ে মিলা, কিন্তু তার অমন বুক ফাটা আর্তনাদ বাইরের কেউই শুনল না। মেইডেন ইরা সেই সুযোগ রাখলেন না। প্রায় মিনিট খানিক বাদে ওভেন থেকে মিলার হাতটা বের করে আনেন মেইডেন। আহারে, বেচারির হাতের উপরি অংশে চামড়াটা কেমন উঠে গিয়েছে। সেদিকে তাকিয়ে থেকে বাঁকা হাসলেন মেইডেন। আর এক ধাপ পৈশাচিকতা বজায় রেখে তক্ষুনি চপিং বোর্ডে চপ করে রাখা গ্রিন চিলিগুলো হাতে তুলে মাখিয়ে দিলেন মিলার পোড়া হাতটায়। এবার বোধহয় হাতে যন্ত্রণার মরেই যাবে মিলা। মেয়েরা রীতিমতো ছটফটাচ্ছে কষ্টে, অথচ মেইডেনের ঠোঁটের করে এক চিলতে হিংস্র হাসির রেশ স্পষ্ট দৃশ্যমান। তিনি ছটকাতে থাকা মিলার চুলগুলো ফের চেপে ধরে হিসিয়ে আলটিমেটাম দিয়ে বললেন, খবরদার ভুলেও আমার পথের কাঁটা হয়ে দাঁড়ানোর চেষ্টা করিস না, নয়তো বা তোর প্রাণটা কিন্তু অল্প বয়সেই খোয়াতে হবে। ভুলে যাস না আমরা এ বাড়িতে কেন এসেছি। সেই ছেলের দুদিনের মোহে পড়ে এত সহজে সব কিছু ভুলে গেলে কিভাবে হবে? আমাদের তো আরও অনেক কিছু করতে হবে, ধ্বংস করতে হবে ওকে। তুলনায় নরম বিছানায় শুয়ে থাকার মনে হচ্ছে ভারী শরীরটা বুঝি হাওয়ায় ভাসছে। অসারতায় ডুবে থাকা হাত পাগুলো কেমন নড়চড়হীন পড়ে আছে। চোখ দুটো বুজে থাকলেও মস্তিষ্ক ধীরে ধীরে সজাগ হচ্ছে মাহিরার। এক আধ টের পাচ্ছে পায়ের পাতায় কারো শীতল হাতের স্পর্শ। ধীরে ধীরে সেই স্পর্শ গাঢ় হচ্ছে। পায়ের পাতা ছেড়ে দিয়ে উঠে আসছে টাকনু বরাবর। মুহূর্তেই সম্পূর্ণ সজাগ হলো মাহি। পায়ে এমন শিরশিরে পরশ অনুভূত হতেই শোয়া ছেড়ে লাফে উঠে মেয়েটা। ভয়ার্ত ঢোক গিয়ে সম্মুখে তাকাতেই দেখে মেইডেন ইরা কেমন ছলছল চোখে তাকিয়ে আছে তার পানে। মাহি ভরকায়, সময় নিয়ে নিজেকে সামনে সন্ধিহান গলায় আওড়ায়, আপনি এখানে? মেইডেন কথা বলতে পারছেন না কেন যেন। তার হয়ে তার চোখ দুটো বোধহয় কথা বলছে আজ। জানাচ্ছে মাহির কষ্টে তিনিও কষ্ট পাচ্ছেন। মাহি কিয়তক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল মধ্যবয়সের আধারে ছেয়ে থাকা মুখ পানে। ঠোঁট নাড়িয়ে ফের কিছু বলতেই যাবে অমনি ঘটে গেল এক অতর্কিত ঘটনা। মেইডেন কেমন ছুটে এসে মেয়েটাকে বুকের সঙ্গে চেপে ধরলেন আচমকা। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল মাহি পাথরের ন্যায় বসে রইল কেবল। এদিকে মেইডেন কাঁদছেন, হু হু করে কাঁদছেন। এই কান্নায় নেই কোনো নাটকীয়তা, আছে কেবল বুক চেরা আর্তনাদ। মাহির বোধগম্য হচ্ছে না মেইডেনের এহেন বাদনহীন কান্নার কারণ। সময় যত বেরোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে মেইডেনের কান্নার বেগ। মাহি আর পাথরের ন্যায় বসে থাকার মুরুদে রইল না। ধীরে ধীরে মেইডেনের পিঠের ওপর এক হাত উঠিয়ে এনে আলগোছে রাখল স্ত্রী। খানিক গলা খাকারি দিয়ে বলতে লাগলো, কী হয়েছে আপনার মেইডেন? এভাবে কাঁদছেন কেন? মেইডেন তৎক্ষণাৎ জবাব দিল না, অথচ মাহিকে বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে চোখ দুটো বুঝে কেমন পাগলের ন্যায় বিড়বিড় করেছেন, মুয়া মামুনি মারিয়া, মুয়া লিউবিমা দোভোচোকা, মামা তেব্বা ওছেন লিউবেদ। এর মানে হচ্ছে, আমার মামুনি মারিয়া, আমার আদুরে মেয়ে, মা তোমাকে খুব ভালোবাসি মা। মাহির বোধগম্য হলো না এহেন ভিনদেশি ভাষা।
সে অতঃপর হলো মেইডেনকে থামাতে। মেইডেনের পিঠের ওপর আলতো করে হাত ঝুলিয়ে নরম কণ্ঠে বলছে, কান্না থামান মেইডেন, হঠাৎ করে কি হলো আপনার? কথাটা শুনলেন মেইডেন ত্বরিত নিজের উপচে পড়া আবেগগুলোকে সামালেন দক্ষতায়। রয়েছে বড় একখানা ঢোক গেলেন, কান্নাগুলো গলার কাছে আটকে ফেলতে। অতঃপর ভীষণ চেষ্টা নিজেকে কোনো মতে সামলে নিয়ে মাহিকে ছাড়লেন। মাহি বেচারি ছাড়া পেয়ে তৎক্ষণাৎ বুক থেকে সরে এলো মেইডেনের। সন্দিগ্ধ দৃষ্টি তুলে তাকাতেই দেখলো মেইডেন কেমন হাঁ করে তাকিয়ে আছে তার পানে। চোখে পলক পড়ছে না মধ্যবয়সীর। মাহি ক্ষণিক অস্বস্তিতে পড়ল তার অমন চাহনি দেখে। সামান্য ঢোক গিলে শুকনো কাঠ গলাটা কোনো মতে ভিজিয়ে নিয়ে মুখ খুলল। আপনি কি কিছু বলবেন মেইডেন? আমাকে ক্ষমা করে দাও। কথার পিঠে এহেন অপ্রাসঙ্গিক বাক্য বোধহয় সুবিধে ঠেকল না মাহির নিকট। মেয়েটার সন্দিগ্ধ মুখাবয়ব তো তাই বলছে। সে তৎক্ষণাৎ কপালে গোটা কতক সন্দেহের ভাঁজ টেনে গম্ভীর কণ্ঠে আওড়ায়, মানে? হঠাৎ ক্ষমার প্রসঙ্গ আসলো কোত্থেকে? মেডেন স্মিত হাসলেন। প্রত্যুত্তরে সঠিক জবাব না দিয়ে আলগোছে মাহির এক হাত টেনে নিয়ে ঠোঁট বসালেন হাতের উল্টো পিঠে। মনে মনে বললেন, ভবিষ্যতে ক্ষমা ছাড়ার সময় পাবো না ডিয়ার, কেননা তোমার আয়ুর স্থায়িত্ব খুব বেশি দিন নেই। সোচি ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট শহর থেকে বেশ দূরত্বে অবস্থিত। ক্যাসিনোটি বাইরে থেকে দেখতে যতটা বিশাল বহুল, ভেতর থেকে দেখতে ততটাই গা ছমছমে রহস্যমতায় বুধ। উক্ত ক্যাসিনোতে দিনের বেলায় বিভিন্ন ধরনের বেটিং কিংবা জুয়ার আসর বসলেও সন্ধ্যার হতে না হতেই ক্যাশিয়ার সম্মুখ দুয়ার বন্ধ হয়ে যায় সাধারণের জন্য। তবে রাত যত গভীর হয় উক্ত ক্যাসিনোতে বিভিন্ন গ্যাংস্টারের আসা যাওয়া বোধহয় ততই বেড়ে যায়। সোচি রিসোর্টের বেসমেন্ট আলিশান কক্ষের ন্যায় জায়গাটিতে সাজিয়ে রাখা বড় একখানা গোলাকার টেবিল। টেবিলের ওপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা বিদেশি ইল্লিগাল অস্ত্র। পাশে স্তূপ জমিয়েছে সাদা কোকেইন পাউডার। টেবিলের হেড অফ দ্য চেয়ার বাদে রেখে বাদবাকি চেয়ারে গোল হয়ে বসে আছে বেশি কিছু নামি দামি গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ডের কালো জগতে যাদের রয়েছে অবাধ বিচরণ, প্রত্যেকের চৌমুখে অপেক্ষা পরিলক্ষিত, যেন সবাই বেশ আগ্রহ নিয়ে বসে আছে কারোর আগমনের অপেক্ষায়। সময় গড়াচ্ছে, কক্ষে উপস্থিত প্রতিটি মানুষের বিরক্ত বাড়ছে তরতর করে। তারা কি আর যেন তেন মানুষ? শত হলেও গ্যাংস্টার বলে কথা, তাদের এভাবে ডেকে এনে অপেক্ষা করানোর মানে কি? তাদের সময়ের কি কোনো মূল্য নেই? কথাগুলো ভাবতে ভাবতেই উপস্থিত গ্যাংস্টারের মধ্যে থেকে তক্ষুনি উড়ে দাঁড়ায় বেঞ্জামিন, স্পেনের মাওরো গ্যাংয়ের হেড। মধ্যবয়স্ক লোক, পেটটা ভারী উঁচু, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, গায়ের রংটা বেশ ময়লা। তিনি বসা ছেড়েই উঠেই কেমন চিরবিরানো কণ্ঠে বলে ওঠেন, হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন হিয়ার? কতক্ষণ যাবৎ বসে আছি আমরা, অথচ মনসারের আসার কোনো নামগন্ধও নেই। তিনি না এলে ডিল ফাইনাল হবে কিভাবে? জনাব, কিভাবে কে কয়টা কন্টেইনার পাচ্ছি? জানবো কী করে যে কে কয়টা কন্টেনার পাচ্ছি? বেঞ্জামিনের কণ্ঠে সে কি তেজ, ভাষায় প্রয়োগ হচ্ছে রূঢ়তা। বাদবাকি সবাই মনোযোগ দিয়ে শুনলেন কথাটা, তবে গায়ে মাখলেন না কেউ। আশ্চর্য হলেও সত্যি কারোর মুখেই তেমন কোনো বিরক্তির ভাঁজ নেই, যেমনটা আছে বেঞ্জামিনের মুখাবয়বে। তাদের ভাব দেখে মনে হচ্ছে তারা বুঝি এহেন অপেক্ষায় অভ্যস্ত। বেঞ্জামিন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সকলের মুখাবয়ব পরখ করলো একবার। কই সে ভাবলো এভাবে প্রতিবাদী আওয়াজ তুললে বাকিরা নিশ্চিত তার সঙ্গে সঙ্গে সায় দিবে, অথচ কাণ্ড দেখো হলো এর উল্টো। বেঞ্জামিন ভারী অপমানিত বোধ করলো এবার। কপালের চামড়ায় ঝুলে থাকা বিরক্তি ছাপগুলো তার ধীরে ধীরে রূপান্তরিত হলো রাগে, ক্ষোভে। সে কেমন গজগজ করতে করতে চেয়ার ছেড়ে চলে যেতে উদ্যত হলেই পেছন থেকে ভেসে আসে ভিক্টর তথা থাইল্যান্ডের মিয়ামি গ্যাংয়ের লিডারের দারাজ কণ্ঠ। প্রাণে বাঁচতে চাইলে আর এক কদমও বাড়াবেন না বেঞ্জামিন, কেননা এখানে আসা সিদ্ধান্তটা যার যার ইচ্ছেতে হলেও এখান থেকে বেরোনোর সিদ্ধান্তটা কেবল শ্যাডো মনস্টারেরই হাতেই থাকে। তার অতিরিক্ত লাফালাফি না করে বসে পড়ুন। থামলেন বেঞ্জামিন, ভাবুক হলেন পরমুহূর্তেই। রাশিয়ার সবচেয়ে বড় ডিলার গ্যাং তথা রুশদের সাথে যুক্ত হওয়ার পর এই প্রথম কোনো ডিলিংয়ে সরাসরি অংশ নিয়েছে বেঞ্জামিন। জানে না এই গ্যাংয়ের তথাকথিত অনেক রুলস। স্রেফ লোকমুখে শুনেছে এদের নাম ডাক। মনের মধ্যে একরাশ কৌতূহল থাকা সত্ত্বেও এখনও অবধি শ্যাডো মনস্টার নামক ব্যক্তিটিকে একটিবারের জন্যও দেখার সৌভাগ্য মেলেনি তার। এ নিয়ে বেচারা ভারী বিরক্ত। হতে চেয়েছিলেন মনস্টারের ফেভারিট, অথচ এখন দেখো গুটিসুটি
ঘুঁটি উল্টে গেল এক মুহূর্তে। বেঞ্জামিন কপট অতিষ্ঠ মুখ ফের চলে এলো নিজ আসনে। পরনের দামি কোটটার পেটের কাছটার বোতামটা খুলে নিয়ে আলগোছে বসলো চেয়ারে। খানিকক্ষণ সাপের ন্যায় হুদায় ফোঁস করে যখন দেখলো স্বস্তি মিলছে না, ঠিক তখনই বেচারা খানিকটা বেঁকে বসে পাশের জনকে চাপা স্বরে জিজ্ঞেস করলো, কখন আসবে মনস্টার? ভিক্টর কোকেন হাতাচ্ছে, কখনো আবার প্যাকেট তুলে নাকের কাছে নিয়ে এসে ঘ্রাণ শুকাচ্ছে জোরালোভাবে। তন্মধ্যেই বেঞ্জামিনের অমন প্রশ্নের জবাবে শ্লেষাত্মক হাসল ভিক্টর। শ্লেষাত্মক কণ্ঠে বলল, যখন মনস্টারের মন চাইবে। উত্তরটা মনোমতো হয়নি বেঞ্জামিনের। লোকটা কেমন নাক মুখ কুচকে বসে রইল নিজের জায়গায়। এরই মধ্যে কক্ষটিতে প্রবেশ করলো বেশ কিছু সশস্ত্র বডিগার্ড। প্রত্যেকেই ছুটে এসে ঘিরে ধরলেন পুরো কক্ষটি। সবার গায়ে একই রকম সাদা পোশাক, হাতে দামি দামি অস্ত্র। কক্ষে উপস্থিত সকলে নজর পড়ল দরজার দিকে। দেখলো ধীরে ধীরে একজোড়া বুট পরিহিত পা গটগটিয়ে ঢুকছে ভিতরে। সবার দৃষ্টি ক্রমশ উপরে উঠল। কিয়তক্ষণ বাদেই সবার চক্ষু গোচর হলো মেজেন্টা রঙের স্যুট পরিহিত এক সুদর্শন যুবকের চোখে মুখে কুটিল হাসি রে স্পষ্ট। মাথার চুলগুলো ছোট ছোট কাট দেয়া, গালটা আবৃত খোঁচা খোঁচা দাড়িতে। পরনের শার্টের উপরিভাগের বেশ কটি বোতাম খোলা। যুবক সবাইকে এক পলক দেখেই বাঁকা হাসল। পা দুটোর মস্তিষ্ক কদমে টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে ভরাট কণ্ঠে বলল, হে এভরিওয়ান, হোয়াটস আপ? ডিল এখনো ফাইনাল হয়নি? ভিক্টর ঠোঁট পিষে হাসল। পেছনের চেয়ারে হাতলে এক হাত উঁচিয়ে রেখে বসলো পরক্ষণে। রয়েস হয়ে বলল, না, তোমার জন্যই ওয়েট করছিলাম। যুবক হুট করে নিচে ঠোঁটখানা কাপড়ে ধরল কেন যেন। পর মুহূর্তেই নিজের আর্টিফিশিয়াল লেন্স পরিহিত চোখ দুটো খানিক কুচকে তাকালো ভিক্টরের দিকে। সময় নিয়ে শুধালো, মনস্টার কোথায়? ভিক্টর আগের ন্যায় হাসলো, মাথাটা সামান্য কাত করে রহস্যময় কণ্ঠে আওড়ালো, ওহ নিক, স্টপ দিস জোকারি। মনস্টার কোথায় সেটা আমার না জানলেও তুমি ঠিকই জানো। যেটা আমরা জানি শত হলেও শ্যাডো মনস্টারের চিরশত্রু বলে কথা। তুমি তো তার খবর রাখবেই। নিক ক্রুর হাসলে মনে হচ্ছে। চোখ দুটো তীক্ষ্ণ করে নিয়ে হাত দুখানা গুজে নিল প্যান্টের পকেটে। অতঃপর পা দুটো সামান্য ফাঁক করে আরামে দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ, তুমি দেখছি ইদানিং ব্রেন খাটাতে শিখে গিয়েছো ভিক্টর। যদিও বা ভুল বলনি তুমি, এর জন্য অবশ্য তোমাকে একটা গিফট দেওয়া উচিত। কি দেওয়া যায়? নিক ভাবুকের ন্যায় ঠোঁট উল্টালো। মাথাটা নুইয়ে রেখে ধীরে পায়ে কদম বাড়ালো টেবিলের এক পাশে। খানিকক্ষণ সময় নিয়ে ভাবলো কিছু একটা। অতঃপর কেমন ফাঁকা হেসে বাঁকা চোখে তাকালো ভিক্টরের পানে। চট করে বলে উঠল, যাও, আজ পুরো রাতের জন্য আমার অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ড তোমার। আই নো ইউ ওয়ান্টেড টু হুক আপ উইথ হার মেনি টাইমস, সো গো অন, আজ ও তোমার। হকচকিয়ে ওঠে ভিক্টর। কানে ভুল শুনল কি না যাচাই করতে আচমকা বসে, হোয়াট? নিক ক্রুর হাসে। পা দুটো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভিক্টরের কাছে। ভিক্টর হতবাক চোখে তাকিয়ে আছে এখনো। ততক্ষণে নিক এসে দাঁড়িয়েছে ভিক্টরের পেছনে। হালকা ঝুঁকে এসে নিকের কান বরাবর মুখ এনে এক দুষ্ট কণ্ঠে বলল, ইউ নো হোয়াট ভিক্টর? সি ইজ টু ওয়াইল্ড ইন বেড, আই থিঙ্ক ইউ লাভ ইট। ভিক্টরের পবিত্র মনটা বুঝি লাফাচ্ছে রীতিমতো। তার সারা মুখে ছড়িয়ে গিয়েছে কামুকতার ছাপ। নিকের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডের প্রতি সেই কবে থেকে ঝোঁক ছিল তার। তবে আগবারই কিছু বলবার বা করার সাহস হয়ে ওঠেনি কখনো। কিন্তু আজ যেহেতু বেছে পড়ে সুযোগ পেয়েছে, তাহলে শুধু শুধু এই সুযোগ হাতছাড়া করবে কেন শুনি? এদিকে এহেন প্রস্তাবে ভিক্টর যতটা খুশি হয়েছে, অন্য একটা মানুষ ঠিক ততটাই ক্রোধান্বিত হচ্ছে। টেবিলের একদম কর্নারের চেয়ারে মাথা নুয়ে বসে থাকা আলেকজান্ডার ক্রমান্বয়ে ফুঁসছে রাগে। সুশ্রী ফসরা মুখাবয়বটা তার লাল হয়ে যাচ্ছে ক্রমশ। কেননা নিকের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডটা যে আর কেউ নয়, বরং তার স্ত্রী মেরিন। কি? ওর বউ ওর গার্লফ্রেন্ড? মাই গড। একবার এক ডিল ফাইনাল করতে এসেছিল আলেকজান্ডারের সঙ্গে, এসেছিল মেরিন। সেদিনই নিক দেখে ফেলে মেরিনকে। প্রথম নিকের বিহেভিয়ার যথেষ্ট ক্যাজুয়াল থাকলেও পরবর্তীতে তার আচরণ হয়ে ওঠে উন্মাদের ন্যায়। নিজের ক্ষমতা বলে আলেকজান্ডারকে জোর করে আটকে রেখে তারই সামনে থেকে বেচারি মেরিনকে জোর করে তুলে নিয়ে যায় নিক।
আলেকজান্ডার কতবার চেষ্টা করেছে নিজের স্ত্রীকে ছাড়িয়ে আনতে, কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে নিকের ক্ষমতার কাছে। এ ছেলে যে আস্ত বড় এক শয়তান, যেটাতে একবার নজর দেয় সেটা নিজের নামে হাসিল না করা অবধি শান্ত থাকে না। আলেকজান্ডারের চোখ দুটো ভরে যাচ্ছে ঘৃণার অশ্রুতে। নিজের বেদনার মত্ত থাকা বেচারা খেয়ালই করেনি তার পেছনে কখন যে নিক এসে দাঁড়িয়েছে। সে হঠাৎ শুনল নিকের দুষ্টু কণ্ঠে টিটকারি, বাই দ্য ওয়ে আলেকজান্ডার, ইউ নো সামথিং? তোমার ওয়াইফ কিন্তু আমাকে দিয়ে ভারী প্লেসড, কজ তোমারটার তুলনায় আমারটার গর্জন তাকে বেশি কাঁদিয়েছে। তৎক্ষণাৎ দাঁত চেপে ধরে আলেক্স। চোখ দুটো বুজে ফেললো অসম্ভব রাগে। চোয়ালটা কেমন থরথর করে কাঁপছে তার। নিক বোধহয় পৈশাচিক হাসলো তা দেখে। রয়ে শটান হয়ে দাঁড়াতেই হঠাৎ তার দৃষ্টি আটকালো দরজার দিকে। এক গাদা কালো পোশাকধারী গার্ড ঢুকছে দৌড়ে দৌড়ে। জনে জনে গিয়ে স্ট্যান্ড নিল নিজস্ব আঙ্গিকে। নিক শটান হয়ে দাঁড়ায় এবার। দু হাত ফের প্যান্টের পকেটে গুজে নিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে, ব্লাডি মনস্টার হ্যাজ কাম। প্রত্যেকে নিজের মাথা নুইয়ে ফেলে সঙ্গে সঙ্গে। মিনিট খানেক বাদেই কক্ষে ঢুকলো একদম ধবধবে সাদা রঙা লম্বা কোট পরিহিত এডওয়েন। মাথায় গোলাকার টুপি, তবে তার টুপির দৈর্ঘ্য এত বেশি নয়। সে গম্ভীর মুখে সম্মুখে পা বাড়াতে হঠাৎ শুনল নিকের বাঁকা কণ্ঠ, বাহ, সাপের আসার বদলে দেখছি বিচ্ছু চলে এলো। এডওয়েন গম্ভীর পুরুষ, হুটহাট কথা জবাব দেওয়ার অভ্যাস নেই তার। সে নিজের গাম্ভীর্য বজায় রেখে ধীরে ধীরে হাত বাড়িয়ে মাথা থেকে টুপিটা নামিয়ে আনলো আলগোছে। অতঃপর নিকের পানে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, এবার ছোট ছোট কাজের জন্য বিচ্ছুই যথেষ্ট মিস্টার নিকোলাস, কারণ সাপ আসে কেবল ছোবল মারতে। নিক চোখ বাঁকায়, শক্ত চোয়ালে সন্দিহান গলায় জিজ্ঞেস করেন, সার্কাজম করলে? গম্ভীর মুখও এডওয়েন বুঝি ছোট দুটো পিষে হাসলে একটুখানি। মুখাবয়বে এক প্রকার রহস্যময় ভাবভঙ্গিমা ফুটিয়ে প্রত্যুত্তর বলল, ফ্যাক্ট বললাম। কথাটা মোটেও পছন্দ হলো না নিকের। তার মুখাবয়বের পরিবর্তনই স্পষ্ট। এদিকে এডওয়েনের এহেন কট্টর জবাবে শ্লেষাত্মক হাসল সবাই। তৎক্ষণাৎ মিটমিটিয়ে হাসিতে ফেটে পড়ল সকলে। এডওয়েন সেদিকে নজর দিল না, চুপচাপ গটগটিয়ে এগিয়ে গেল হেড অব দ্য চেয়ারের কাছে। ভীষণ শ্রদ্ধায় চেয়ারে না বসে চেয়ারের ঠিক পাশাপাশি দাঁড়ালো। নিকের এতেও সমস্যা। সরু চোখে ঘাড় বাঁকিয়ে চেয়ে থেকে গমগম গলায় বলল, সাপ যেহেতু তোমাকে তার জায়গায় পাঠিয়েছে, তাহলে তার জায়গায় বসছো না কেন? এডওয়েন প্রত্যুত্তর করল না। সটানভাবে দাঁড়িয়ে হাতটা পাশে বাড়িয়ে দিতেই একজন গার্ড এগিয়ে এসে তার হাতে ল্যাপটপটা ধরিয়ে দিল। এডওয়েন তখনই ল্যাপটপটা টেবিলের ওপর রেখে দক্ষ হাতে কিবোর্ড চাপল বেশ কিছুক্ষণ। অতঃপর মিনিট খানেক বাদেই পেছনের বিশাল স্ক্রিনে দেখা গেল এক রহস্যময় মানব উর্ফে দি শ্যাডো মনস্টার অবয়ব। এডওয়েন প্রজেক্টরের সাথে ল্যাপটপের স্ক্রিন কানেক্ট করে তখনই শটান হয়ে দাঁড়ায়। বাদবাকি গ্যাংস্টাররা নুইয়ে রেখেছে মাথা, সঙ্গে আছে নিকো। এমনিতে মহাশয় মুখে যতই ফটর ফটর করুক না কেন, মনস্টারের সামনে তার কোনো হেকড়িই চলে না। ওদিকে এডওয়েনের পেছনের স্ক্রিনে জল করছে মনস্টারের অবয়ব। যুবক পায়ের ওপর পা তুলে ভীষণ আয়েসে বসে আছে রাজকীয় সোফায়। তার এক হাতে প্রতীকী হিসাবে মনস্টারের সিগনেচার ব্রেসলেটটা স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। যুবকের গায়ে বরাবরের ন্যায় কালো ওভারক্লক, মাথার গোলাকার টুপি। তার দেহের খানিকটা অংশ দেখা গেলেও মুখটা ঢেকে আছে অন্ধকারে। সে এবার নিজের ভারী কণ্ঠে বলতে শুরু করলো, নাচনি তোড়কি, এর মানে হচ্ছে বিট শুরু করো। কথাটা কর্ণগোহরে পৌঁছেই শুরু হলো বিট। একে একে প্রত্যেকের গ্যাংস্টার নিজেদের সর্বোচ্চ দাম নিয়ে কিনে নিতে লাগলেন অস্ত্র ভর্তি কন্টেনার। শ্যাডো মনস্টার আড়ালে থেকেই প্রত্যেককে বুঝিয়ে যাচ্ছে নিজেদের কাজ। সে কোথায়, কবে, কিভাবে কন্টেনার আনবে সব কিছু। সবার মনোযোগ কাজের দিকে থাকলেও একমাত্র নিকের মনোযোগ অন্যত্র। তার বিষাক্ত মন ভাবছে অন্য কিছু। আজ এই শ্যাডো মনস্টারের জায়গা তার থাকার কথা ছিল, অথচ ভাগ্য দেখা হয়েছে তার উল্টো। রাত প্রায় 12টার কাছাকাছি। ঘুম নেই মাহির চোখে। অস্থিরতায় চোখ বুঁদ হয়েছে শরীর। রাতের খাবারটাও এখনও খায়নি মেয়েটা। কেন যেন ক্ষুধা নামক ইচ্ছুকটুকু আপাতত নেই তার মধ্যে। মাহি চুপচাপ পা গুটিয়ে বসে আছে জানালার পাশে কাউচের ওপর। ছলছল চোখ দুটো অদূরে আসন্ন
আসমানের পানে নিবদ্ধ, নীরবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আকাশে আজ চাঁদ ওঠেনি, মিটমিটিয়ে জ্বলছে তারাগুলো। তাদের প্রাণে চেয়ে থাকতে ভীষণ শান্তি পাচ্ছে মেয়েটা। সে যখন নিজ প্রশান্তিতে মত্ত, ঠিক তখনই ফুড র্যাক নিয়ে কক্ষে আগমন ঘটে মেইডেন ইরার। মেঝেতে হালকা ঘর্ষণের শব্দ পেয়ে তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি। মেইডেনের খাবার নিয়ে আসতে দেখে ফের মুখ ঘুরিয়ে নেয় মেয়েটা। অনীহা সুরে বলে, কেন আনলেন আবার? আপনাকে না বললাম আমি খাবো না? মেয়েদের শুনেও না শোনার ভান ধরলেন। রয়েছে ফুড র্যাকটা ঠেলে নিয়ে এলেন কাউচের সামনে। পা ঘুরিয়ে নীরবে এসে বসলেন মাহির পায়ের কাছে। মাহি তৎক্ষণাৎ নিজের পা দুটো গুটিয়ে নেয়। মেইডেন তখন আলতো হেসে তার হাত রাখলেন মেয়েটার হাঁটুর ওপর, নরম কণ্ঠে শুধালেন, খেয়ে নাও ডিয়ার, আমার ওষুধ খেতে হবে। মাহি অন্যত্র মুখ ঘুরিয়ে রেখেই বলে ওঠে, আপনার ওষুধ আপনি খাবেন, আমি তো আপনাকে ধরে খাইয়ে রাখিনি মেইডেন। মেইডেন ঠোঁট উল্টালেন, মুখভঙ্গিতে কপট নাটকীয় ভাব ধরে সুর টেনে টেনে বললেন, বারে, খাবার না খেয়ে কীভাবে ওষুধ খাবো শুনি? হতবাক মাহি। খুব বেশিক্ষণ জড়সড় ভাব নিয়ে বসে থাকাটা তার আর হলো না মেয়েটার। তৎক্ষণাৎ নড়ে চড়ে বসে। মেইডেনের প্রাণ শান্ত চোখে তাকিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি এখনও খাননি? দুধারে কয়েকবার মাথা নাড়ায় মেইডেন। অন্যত্র চোখ ঘুরিয়ে গলায় একরাশ নমনীয়তা ঢেলে জবাবে বললেন, যেখানে আমার মেয়েটা এখনও না খেয়ে আছে সেখানে আমি কিভাবে খাই বলো তো? মাহি নরম মনের মানুষ, খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলার বড় দোষ রয়েছে তার। আজও ঘটল সেই ঘটনা। মেইডেনের মায়াকান্নায় মেয়েটা ভুলে গেল সব। নিজের একরাশ অনীহা থাকার সত্ত্বেও কেবলমাত্র মেইডেনের কথা চিন্তা করে রাজি হয়ে গেল খাবার খেতে। মেইডেন বুঝি এতেই রাজ্য জয়ের আনন্দ পেলেন। তক্ষুনি সার্ভিং র্যাক থেকে দুটো প্লেট নিয়ে এলেন সামনে। ধীরে ধীরে নিজের পাতে এবং মাহির পাতে খাবার বেড়ে দিলেন একটু একটু করে। তারপর র্যাক থেকে এক বাটি বড় চিংড়ির মালাইকারি তুলে হাতে নিলেন তিনি। খুব যত্ন করে মাহির পাতের কোণে খানিকটা তরকারি দিয়ে বাটিটা ছড়িয়ে নিতে চাইলেই মাহি কেমন জোর দেখিয়ে বলে ওঠে, আপনিও নিন না, চিংড়ির মালাইকারি কিন্তু খুব স্বাদের। এহেন কথায় মেইডেন কেমন হতমত খেলেন মনে হচ্ছে। মানুষটার মুখাবয়বে কাচুমাচু ভাব বেশ স্পষ্ট, যেন খাবারটা নিজের পাতে নিলেই কিছু একটা ঘটে যাবে তার সঙ্গে। মেইডেন প্রসঙ্গ ঘোরাতে কেমন আফসোস নিয়ে বললেন, আর বলো না ডিয়ার, খেতে তো আমিও চাই, বাট আমার আবার চিংড়িতে মারাত্মক অ্যালার্জি। মুখে নেওয়া মাত্রই নিঃশ্বাস আটকে আসে, তাই ডাক্তারে বারণ করেছে চিংড়ি খেতে। সহজ সরল মাহি ধরে নিল কাহিনী সত্য, তাই সে আর জোর করলো না মেইডেনকে। নিজেই নিজের পাতে কবজি ডুবিয়ে খেতে লাগলো কেমন। তবে তরকারিটা একটু মুখে নিতেই স্বাদের ভারী তারতম্য পেল মেয়েটা। শঙ্কিত মনে প্লেটটা নাকের কাছে নিয়ে সে ঘ্রাণ শুকলো একবার। তার কেন মনে হচ্ছে তরকারির স্বাদটা একটু ভিন্ন। এদিকে মেইডেন মাহিকে খাওয়া থামাতে দেখে উদ্বিগ্ন হলেন। যেচে পড়ে তাড়া দেখিয়ে বললেন, কি হলো, খাও? মাহি ভাত মাখাচ্ছে ধীরে ধীরে, মাথাটা নুইয়ে রেখে বলে ওঠে, মাছটা কেমন যেন লাগছে। মেইডেন হাসলেন, ইতস্তত কণ্ঠে পরক্ষণেই শুধালেন, বিদেশি মাছ তো, আর আমিও ফার্স্ট টাইম রান্না করলাম, তাই হয়তো এমন লাগছে তোমার কাছে। মাহি মনটা কেমন খচখচ করছে, তবুও সৌজন্য রক্ষার্থে কোনো মতো খাবারটুকু খেলো মেয়েটা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, প্রথম দু লোকমা নাক সিটকাতে মুখে তুললেও বাকি অবশিষ্ট খাবারটুকু এক প্রকার গাপুস গুপুস করে গিলছে মাহি। মেয়েটা চোখ মুখে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে ক্রমশ। তার চোখ দুটো নিবু নিবু হয়ে যাচ্ছে, ঠোঁটের কোণে নেশাগ্রস্তের ন্যায় ঝুলছে শূন্য হাসি। মেইডেন একদৃষ্টিতে তাকিয়ে রইলেন মাহির প্রাণে। যেই দেখলেন মাহির মুখখানায় পরিবর্তন নেমেছে, অমনি বাঁকা হাসলেন তিনি। খানিকটা এগিয়ে এসে চাপা স্বরে মাহিকে বললেন, কেমন লাগছে ডিয়ার? নেশাগ্রস্ত দেখাচ্ছে মাহিকে। মেয়েরা তৃপ্তি ঢেকুর তুলে আয়েসি ভঙ্গিতে জবাব দেয়, আমি উঠছি, এই দেখো। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মেইডেন। বুঝে গেলেন ওষুধ কাজ করেছে। তিনি তৎক্ষণাৎ হাত থেকে খাবারের প্লেটটা নামিয়ে রেখে এগোলেন মাহির পানে। মাহির কানের কাছে মুখ এনে এক নাগাড়ে বলতে লাগলেন, তোমার আজ রাতে সিরের ঘরে যেতে হবে ডিয়ার। শির তোমার জন্য ব্যথা পেয়েছে, এখন সেবা করার দায়িত্ব কার বলো তো? নেশাগ্রস্ত মাহি বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার। মেইডেন বাঁকা হাসলেন, আলতো করে মাহির মাথায় হাত বুলিয়ে বললেন, সির তোমাকে ভালোবাসে ডিয়ার, আর ভালোবাসার মানুষের কষ্ট কমাতে নিজেকে উজাড় করতে হয়, তার সঙ্গী হতে হয়, তবেই না সে সুস্থ হবে আগের মতো। তুমি আজ সিরের কাছে নিজেকে উজাড় করাবে কেমন? বেচারা ভীষণ কষ্ট পাচ্ছে। বুঝলাম এর কাণ্ড। এই সিরের কাছে যাবে, গিয়ে কিছু একটা হবে, আর সিডিকেই যত কষ্ট সহ্য করতে হবে, আর না হলে মাহিকে মার খেতে হবে, এটাই হবে। কিন্তু মেইডেন কেন এমন করলো? কিছু একটা কাহিনী আছে, পরে জানা যাবে।
আজকে এপিসোডটা এতটাই রাখলাম। পরের দিন আসবো একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।